আসসালামু আলাইকুম সবাইকে। এইটিসি 22 ব্যাচের ক্র্যাশ কোর্সে এটাই আমার প্রথম ক্লাস। সো এই প্রথম ক্লাসটা শুরু করার আগে আমি জানি এখন অলরেডি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও চারপাশে অনেক বৃষ্টি হচ্ছে। সো তোমাদেরও মনে হয় আমারই মতন নেট কানেকশনে কিছু ইস্যু থাকতে পারে, বাট স্টিল আমি যেহেতু কথা দিয়েছি আজকে 9:30 বাজে ক্লাস নিব, সো 9:30 বাজে আমরা ক্লাসটা শুরু করছি। সো যারা যারা এই লাইভে আমার সাথে সাথে অংশগ্রহণ করতে পারছো তারা একটু জানিয়ে দাও কষ্ট করে কমেন্টে আমাকে যে আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। এই দুটো ইনফরমেশন আমাকে একটু জানিয়ে দাও, তারপরে আমরা আমাদের আজকের যে টপিক তাপগতিবিদ্যার উপরে ক্লাস শুরু করব। সো একটু এই দুটো ইনফরমেশন কমেন্টে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ক্লাসে লেখা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে প্রায় 100 জন আমাদের সাথে যুক্ত হয়েছে। আমার এখানে কমেন্ট সেকশনে খুব অল্প কমেন্টই পেয়েছি আমি। লামিয়া যুক্ত হয়েছে, তৌফিক যুক্ত হয়েছে, আখি যুক্ত হয়েছে, মীরা খন্দকার যুক্ত হয়েছে। আমার এখানে আসলে নেট কানেকশন খুবই দুর্বল, সো আশা করি তোমরা সব কিছুই স্পষ্টভাবে দেখতে পারার কথা। তারপর একটু কমেন্টে জানিয়ে দাও সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা। বাইরে প্রচুর বজ্রপাত হচ্ছে, সো নেট কানেকশন একটু ইস্যু থাকতে পারে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারবে। সাকিব বলছো ইয়াস, সঞ্জিদা আক্তার, শাকিলা আক্তার কমেন্ট করেছো, পরশমণি কমেন্ট করেছো। সো অলরেডি 131 জন যুক্ত হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি নাকি, আর 2টা মিনিট আমরা অপেক্ষা করি, তারপরে ক্লাসটা শুরু করি, কারণ যেহেতু আজকে নেট কানেকশনের সমস্যা, সো অনেকের একটু সময় লাগতে পারে ক্লাসটাতে যুক্ত হতে। তারপরে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত টপিক পড়ানো শুরু করব। 158 জন যুক্ত হয়ে গিয়েছে, বাট আমার এখানে কমেন্ট লোড হচ্ছে না। আমি একটু দেখি রিফ্রেশ দিয়ে। সবুজ দ্বীপের রাজা ও ক্লাসে এসেছে অ্যান্ড বলেছে অল ক্লিয়ার ভাইয়া। তো সাদিয়া আহমেদ মিম কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ফারিয়া আফরিন ঝুমা কমেন্ট করেছো, তাসনিয়া তাহসিন কমেন্ট করেছো। রাহাত মজুমদার তামিম বলেছো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যারা যারা মোটামুটি যুক্ত হতে পেরেছি আজকে বৃষ্টি বাদলার দিনেও, তারা মোটামুটি স্পষ্টভাবে জিনিসটা দেখতে পাচ্ছি। সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, আর 1টা মিনিট ভাই অপেক্ষা করতেছি। যারা যারা এখনো যুক্ত হয়নি তারা যেন যুক্ত হয়ে যায়। আজকে আমার প্রথম ক্লাসের প্রথম থেকে ক্লাস করতে পারার মজাটাই আলাদা, কারণ প্রত্যেকটা জিনিস বোঝা যায় যে ভাইয়া কোনটা পড়িয়েছে কোনটা পড়ায়নি। পরের ক্লাসের শুরুতে হয়তো অনেকেই আগের ক্লাসটা না করলে একটু সমস্যায় পড়বা, বাট প্রথম ক্লাসের প্রথম থেকেই যদি যুক্ত হতে পারো তাহলে কিন্তু ক্লাসটা ভালো উপভোগ করতে পারবা। সো তোমাদের যদি বন্ধু বান্ধব থেকে থাকে আজকে ক্লাসে আসার ইচ্ছা থাকে, বাট এখনো তারা আসতে পারেন না পারে থাকে, তাহলে তোমরা অবশ্যই তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 270 জন যুক্ত হয়ে গিয়েছে। আমি আরো বেশি এক্সপেক্ট করেছিলাম, আমি ভেবেছিলাম আজকে 1K 2K হয়ে যেত লাইভে ভিউ, কারণ আজকে হয়তো নেট কানেকশনের কারণে অনেকে যুক্ত হতে পারোনি, বাট স্টিল এই জিনিসগুলো আমাদের রেকর্ডেড রূপেও থাকবে। সো রেকর্ডেড রূপেও তোমরা এই জিনিসটা দেখে নিতে পারবা। সো অলমোস্ট আমরা এখন 300 জন আছি লাইভে যুক্ত অবস্থায়। সো চলো আমরা আর দেরি না করে আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, তাহলে এবার চলে আসি আমাদের আজকের পড়াশোনাতে। আমরা কোন চ্যাপ্টার দিয়ে শুরু করব? সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। এই অধ্যায়টা প্রথমত কতটুকু গুরুত্বপূর্ণ এই জিনিসটা সম্বন্ধে একটু বলে নিই। তোমাদের অলরেডি শর্ট সিলেবাসে কিছু সংখ্যক চ্যাপ্টার কমানো হয়েছে। চ্যাপ্টার কমানো হোক বা না হোক, তাপগতিবিদ্যা সেকেন্ড পেপারে, ফিজিক্স সেকেন্ড পেপারে একমাত্র তাপ রিলেটেড অধ্যায়। এছাড়া বিদ্যুৎ রিলেটেড 2টা আছে, চুম্বক রিলেটেড 2টা আছে, আলো রিলেটেড 2টা আছে, প্রত্যেকটাই বলতে গেলে জোড়ায় আছে, বাট তাপ রিলেটেড এই একটা অধ্যায় আছে। দ্যাট মিনস এই অধ্যায়টা তোমার নর্মাল টাইমে ফুল সিলেবাস থাকলেও সৃজনশীলে আসতো এরকম একটা অধ্যায়। দ্যাট মিনস এই অধ্যায়টা ভালো করে পড়ে নিলে তুমি কি কতটা মার্কস অর্জন করতে পারো, এটা আমি একটা রাফ এস্টিমেশন যদি দিই। এইচএসসিতে প্রথমত তুমি 10 মার্কস পাবাই বোর্ড পরীক্ষায়, এটা নর্মাল টাইমেই পাইতা, এখন 20 মার্কসও পাইতে পারো এইচএসসি পরীক্ষায়। 2 নম্বরে অ্যাডমিশন পরীক্ষার কথা যদি বলি, বুয়েটে কিন্তু এটা থেকে একটার বেশি প্রশ্ন আসা আমরা অনেকবারই দেখেছি। 2টা প্রশ্ন পেতে পারো বা একটা প্রশ্ন পেতে পারো। দ্যাট মিনস এখানে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের মধ্যেও 20 নাম্বার কিন্তু চলে আসে 200-র মধ্যে ধরে রাখা যায়। অ্যান্ড অলসো এই চ্যাপ্টারটার
উপরে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবেই। দ্যাট মিনস এই চ্যাপ্টারটা কিন্তু খুবই হেভি ওয়েট একটা চ্যাপ্টার, অ্যান্ড এই চ্যাপ্টারটা কেউই বাদ দিবা না এটা আমি সাজেস্ট করবো। সো অন্যান্য চ্যাপ্টার যদি পড়ার সময় না থাকে কিছু কম রিভাইজ দিতে পারো, যেতে চাও যেতে পারো, বাট এই চ্যাপ্টারটা মাস্ট রিভাইজ দিয়ে যাবে অ্যান্ড মাস্ট এটা পড়ার মধ্যে থাকতে হবে, কারণ ওটা ওয়ান শর্ট চ্যাপ্টার, এটা পড়লে অনেকখানি নাম্বার তুমি পেয়ে যাবে। সো চলো শুরু করি আমাদের তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার একদম প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থার্মোমেট্রি বা থার্মোমিতি। থার্মোমিতি আমি কিন্তু বইয়ের ডেফিনেশনগুলো এই জায়গায় শেখাবো না, অ্যান্ড আজকের ক্লাসে যা যা স্লাইড থাকবে সেই স্লাইডগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করবো। সো ভাইয়া ঠিক যতটুকু খাতায় তুলতে বলবো ততটুকুই খাতায় তুলবা, এর বেশি খাতায় তোলা লাগবে না, কারণ স্লাইড ভাইয়া প্রোভাইড করে দিব জাস্ট ক্লাসটা শেষ হতে হতেই। সো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থার্মোমেট্রি বা থার্মোমিতি। এটা আসলে কি? আমরা তাপবিজ্ঞানের যেই শাখায় তাপমাত্রা পরিমাপ নিয়ে আলোচনা করব সেটাকে আমরা থার্মোমেট্রি বলবো। সো আমরা এখন তাপমাত্রা এটাকে পেলাম। সো আমরা প্রথমে শিখছি থার্মোমেট্রি, থার্মোমেট্রির সংজ্ঞাটা, এই সংজ্ঞার ভিতরে আমরা দেখলাম তাপমাত্রা একটা রাশি আছে। তাপমাত্রা হয়তো 9-10-এ তোমরা কিছু হলেও জেনে আসছো, কিন্তু আমি আজকে তোমাদের সেটা ফিল করাতে চেষ্টা করবো অ্যান্ড বোঝাতে চেষ্টা করবো আসলে তাপমাত্রা জিনিসটা কেন, কিভাবে। আচ্ছা, তো এবার একটু চিন্তা করো, ধরো সাপোজ এখন তো চারপাশে অলরেডি ডেঙ্গু জ্বর, করোনা জ্বর, নানা রোগ শোক আমাদের চারপাশে। ধরো তোমাদের বাসায় কারো একজনের জ্বর হয়েছে কিনা তোমাকে দেখতে বললো, তোমাদের বাসায় থার্মোমিটার নাই, তো তুমি কিভাবে দেখো? নর্মালি কপালে হাত দিয়ে দেখো যে গরম লাগছে কিনা। যদি দেখো না অনেক তাপ, অনেক গরম লাগছে, তাহলে তুমি বলো যে জ্বর আছে। অ্যাকচুয়ালি তুমি কি করলা এই প্রসেসটার মধ্যে? হাত যে দিলা, হাত লাগাই কি করলা? হাত লাগাই এইটাই বুঝলা যে আসলে ঠান্ডা না গরম। গরম হলে বলো জ্বর, আর নর্মাল থাকলে বলো জ্বর নাই, রাইট? এই যে এই কাজটা, এটা কিন্তু তুমি একটা ব্যক্তি থার্মোমিটারের মতন কাজ করছো, রাইট? মানে তুমিও কিন্তু একটা কি করছো? তাপমাত্রা পরিমাপ করছো। তুমি তাপমাত্রা পরিমাপ করছো মানে গরম না ঠান্ডা এই অনুভূতিটা তুমি পরিমাপ করছো। তার মানে আমরা বুঝলাম তাপমাত্রাটা আসলে একটা অনুভূতির পরিমাপ। আমরা ঠান্ডা বা গরম এগুলো কি অনুভূতির একটা পরিমাপ হচ্ছে তাপমাত্রা। এখন তুমি বলতে পারো যে আমি তো হাত দিয়ে যদি তাপমাত্রা মাপতে পারি, অনুভূতিটা পেয়ে আমি যদি ঠান্ডা গরম বুঝতে পারি, তাহলে থার্মোমিটার কেন পড়বো, তাপমাত্রা কেন পড়বো? একটু চিন্তা করে দেখো, তুমি যদি চিন্তা করে দেখো তোমাদের বাসায়, সবার বাসায় মা থাকে বা কারো বাসায় গৃহিণী থাকে, বুয়ো থাকে, সো যারাই থাকুক, যারা রান্না বান্না করে অ্যাকচুয়ালি, তাদের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখবা তারা একটা গরম একটা কড়াই বা গরম একটা পাতিল, এই জিনিসগুলো খুব ইজিলি ধরতে পারে। কাটছে আমার তোমার চেয়ে খুব ইজিলি তারা গরম একটা জিনিস ক্যারি করতে পারে, বাট আমরা কিন্তু ওই জিনিসটা পারি না। আমরা একটু গরম হইলেই হয়তো অনেক তাপমাত্রা বা অনেক গরম লাগে, আমরা ধরতে পারি না। সো এই জিনিসটা একটু চিন্তা করে দেখো, আমরা যে বললাম হাত দিয়ে তাপমাত্রা মাপা যায়, এটা আমি মাপলে যেরকম দেখাবে, যেই মানুষটা চুলার সামনে থাকে তার মাপলে কিন্তু অন্যরকম দেখাবে, কারণ সে অনেক গরমেও সে অনুভূতিটা কি হয়ে গেছে, কমে গেছে, তার অনুভূতিটা কিন্তু অত বেশি হবে না আমার ক্ষেত্রে গরমের অনুভূতিটা যেরকম হবে। দ্যাট মিনস ম্যান টু ম্যান, মানুষ থেকে মানুষে এই পরিমাপটা কি করে? ভ্যারি করে। এই পরিমাপটা ভ্যারি করবে। এক, দুই নম্বরে চিন্তা করো, আমরা কতটুকু গরম পর্যন্ত ধরতে পারি? যেই ব্যক্তিটা অনেক বেশি গরমও ধরতে পারে সেই বা কতটুকু গরম ধরতে পারে? একটা সার্টেন গরমের বেশি গরম হয়ে গেলে আমাদের হাত কিন্তু পুড়ে যায়। তার মানে আমরা কিন্তু খুব বেশিও যে তাপমাত্রা মাপতে পারি তাও না। প্রথম পয়েন্টটা বললাম, তার মানে মানুষ থেকে মানুষে এই গরম মাপার ব্যাপারটা ভ্যারি করে, পার্থক্য হয়। দ্বিতীয় ব্যাপারটা বললাম, একটা মানুষের সর্বোচ্চ তাপমাত্রা মাপার একটা ক্যাপাসিটি আছে। খুব বেশি গরম হলে সে ধরতে পারে না, খুব বেশি ঠান্ডা হলেও সে ধরে রাখতে পারে না। এটা একটা ব্যাপার। আবার ওয়েদারের উপর ডিপেন্ড করে। এবারে কি এটা কিভাবে? শীতকালে তুমি চিন্তা করো, একটা লোহার কোন একটা রেলিং আমরা ধরলে কি লাগে? ঠান্ডা লাগে, বাট ওই রেলিংটাই তুমি অনেকক্ষণ ধরে রাখছো, তারপরে তুমি ওই হাতটা দিয়ে, যেই হাতটা দিয়ে অনেকক্ষণ রেলিংটা ধরে রাখছো, অন্য একটা কিছু ধরলে তখন কিন্তু তুমি অ্যাকুরেট মাপটা পাবা না, কারণ হাতের যে তোমার আদি তাপমাত্রাটা সেটা কিন্তু ভিন্ন থাকলে, আগে থেকেই হাতটা অনেক ঠান্ডা থাকলে সেটা দিয়ে তুমি কিন্তু গরম ঠান্ডা একদম স্বাভাবিক মানুষ যেভাবে মাপবে সেভাবে মাপতে পারবা না। দ্যাট মিনস এই ক্ষেত্রে ওয়েদারেরও কিন্তু একটা ভূমিকা আছে। দ্যাট মিনস আমরা বুঝলাম আমরা মানুষরাই তাপমাত্রা মাপতে পারি হাতে অনুভূতির মাধ্যমে, কিন্তু এই মাপটা কিন্তু অ্যাকুরেট না, অনেক লিমিটেশন আছে। 3টা লিমিটেশনের কথা ভাইয়া বললাম, আরো লিমিটেশন আছে। এই কারণেই আমাদের প্রয়োজন পড়লো একটা যন্ত্রের, ডিভাইসের, যেটা আমরা থার্মোমিটার নামে একটু পরেই শিখবো। আর থার্মোমিটারের কাজ কি? তাপমাত্রাকে মাপা একটা ভ্যালুর মাধ্যমে। কারণ তুমি যখন একটা জিনিসকে ধরো, তুমি বলতে পারো ঠান্ডা না গরম, বাইনারি ভাবে তুমি হিসাব করতে পারো, ঠান্ডা না গরম, না বড় জোর বেশি গরম বেশি ঠান্ডা, এভাবে বলতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি এইটাও গরম, ওইটাও গরম, এ বস্তুটাও গরম, বি বস্তুটাও গরম, কোনটা বেশি গরম, এই জিনিসগুলো বুঝতে চাইলে কিন্তু আমাদের একটা মানের প্রয়োজন পড়ে। আর ওই মানের সাপোর্টটাই দেয় কে? তাপমাত্রা।
ওই মানের সাপোর্টটাই দেয় কে? তাপমাত্রা। তো তাহলে আমরা শিখলাম তাপমাত্রা আসলে কি, অনুভূতির পরিমাপ, এন্ড কেন আমরা মানুষরাই মাপলাম না, থার্মোমিটারের কেন প্রয়োজনটা পড়লো। সো আমাদের যে লিমিটেশনগুলো ছিল, যে 3টা লিমিটেশনের কথা ভাইয়া বলেছি, এই লিমিটেশনগুলো ওভারকাম করার জন্যই আমরা আসলে কাকে ব্যবহার করব? থার্মোমিটারকে ব্যবহার করব। সো এখানে ডেফিনেশন দেয়া আছে, এই ডেফিনেশনগুলো কোনোটাই খাতায় তুলতে হবে না, কারণ এই সাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সো এই জিনিসগুলো খাতায় তোলা লাগবে না। সো এখানে দেয়া আছে জাস্ট তাপীয় অনুভূতির ব্যাপারটা, যে তাপীয় অনুভূতি কি, এই জিনিসগুলো যেগুলো আমি গল্পের মাধ্যমে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম, এই জিনিসগুলো তোলা লাগবে না। তো এবার আমার তোমাদের কাছে একটা কনসেপচুয়াল প্রশ্ন, সবাই কমেন্টে উত্তর দিবে এটা। এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ম্যাচের কাঠি, আরেকটা হচ্ছে গরম কেটলি। ম্যাচের কাঠি, এখানে ম্যাচ জ্বলতেছে, আবার এখানে গরম কেটলিতে ধরো সাপোজ পানি বয়েল করতেছি, আমরা পানি বাষ্পীভূত করতেছি। এখন এই দুইটা জায়গার মধ্যে তোমার কাছে যদি প্রশ্ন করতে বলা হয়, তোমরা আমাকে জানাবা কমেন্টে, ম্যাচের কাঠি না কেটলি, কোনটায় তাপমাত্রা বেশি? একটু কমেন্টে জানাও তো দ্রুত, কারণ এই সহজ একটা এমসিকিউ বলতে পারি বা সহজ একটা কুইজ, এই কুইজের মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে তোমার তাপ আর তাপমাত্রা সম্বন্ধে বেসিক কত স্ট্রং, এন্ড তুমি আসলে জিনিসটা আসলেই বোঝো কিনা। তো তোমরা একটু জানাও যে এই দুইটা ঘটনার মধ্যে কোনটায় তাপমাত্রা বেশি, আনুমানিক একটা রাফ আইডিয়া থেকে, স্বাভাবিকভাবে যে ম্যাচের কাঠি যেরকম হয়, স্বাভাবিকভাবে কাটলে যেরকম হয়, সেই আইডিয়া থেকে তোমরা বলো কোনটায় তাপমাত্রা বেশি হওয়া উচিত। একটু আমাকে কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। দেখি অলরেডি 816 জন যুক্ত হয়ে গেছে, একটু কমেন্টে জানাও যে কোনটায় ভাইয়া বেশি হওয়া উচিত। আব্দুল আজিজ কমেন্ট করেছো কেটলি, মেবি। এ আর রহমান কমেন্ট করেছো কেটলি। মুহাম্মদ মারুফ হাসান বলছো কেটলিতে তাপমাত্রা বেশি। আমার এখানে দেখো আমি 4টা উত্তর পেয়েছি, 4টা কমেন্ট এখানে আছে, এই 4টা কমেন্ট যেটাই দেখলাম সবগুলো কেটলি। এন্ড আমার দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে এই 4টা উত্তরই আমার মতে ভুল, এই 4টা উত্তরই আমার মতে ভুল। আমাকে যদি বলতে বলা হয় কোনটার মধ্যে তাপমাত্রা বেশি, আমি বলবো এই ম্যাচের কাঠির মধ্যে তাপমাত্রা বেশি। কেন বললাম একটু পরে এটার উত্তরে আসছে, আরেকটা প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন শেষ, যখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবা 2 লিখে তারপর উত্তরটা দিও, না হলে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন মিলে যাবে। প্রথম প্রশ্নটা কিন্তু শেষ। প্রথম প্রশ্ন তোমরা, আমি যে 4টা কমেন্ট পেয়েছি, 4টা কমেন্টে দেখেছি কেটলি বলেছো তাপমাত্রা বেশি, আমি বলেছি ভুল, না ম্যাচের কাঠিতে তাপমাত্রা বেশি। একটু পরে এটার ব্যাখ্যা নিয়ে আসতেছি। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো এই একই ঘটনায় কোনটায় তাপ বেশি? একটু আগে ছিল কি তাপমাত্রা, এখন কি তাপ, কোনটায় তাপ বেশি? এটার উত্তরটা দাও। 2 নাম্বার ডট দিয়ে তারপরে দিবা ম্যাচের কাঠি না কেটলি, কোনটায় তাপ বেশি? আমার দ্বিতীয় প্রশ্ন কিন্তু এটা। 2 নাম্বার ডট দিয়ে আমাকে উত্তর জানাবা, ম্যাচের কাঠি না কেটলি। একটু দ্রুত আমাকে উত্তর জানাও। 2 নাম্বারটা রোজ বলছো 2 নাম্বারে কেটলি, 2 নাম্বারে ঝুমা বলছো 2 নাম্বারে কেটলি, শাহরিয়ার হাসান বলছো ওয়াটার পট 2 নাম্বারে, আধি বলছো কেটলি। হ্যাঁ, এখন তো সবাই কেটলি বলতেছো, এন্ড হ্যাঁ এখন সৌভাগ্যবশত সবাই কারেক্ট। যারা বলছো যে কেটলিতে তাপ বেশি তারা সবাই কারেক্ট। এখন বলতে পারো যে ভাইয়া কেন আপনি বললেন এটাতে তাপমাত্রা বেশি, কেন আপনি বললেন এটাতে তাপ বেশি? আমি এই দুইটা কনক্লুশন কেন টানলাম, এইটার ব্যাখ্যা এখন চলো আমি তোমাদেরকে দিই। তো আসো আমি কয়েকটা ঘটনার মাধ্যমে বুঝি। এখন ক্রিকেটের সিজন চলতেছে, টি20 খেলা চলতেছে, সো ক্রিকেটের মাধ্যমেও তোমাদেরকে বোঝাবো আমি ইনশাল্লাহ। তো এবার দেখো নর্মাল সিনারিওতে এটা তো আগুন, রাইট, সরাসরি আগুন, আর এখানে আগুনটা থেকে তাপটা পরিবহন পদ্ধতিতে, কেটলি একটা পরিবাহী পদার্থ, পরিবহন পদ্ধতিতে যে কার মধ্যে যাচ্ছে, এটা পানির মধ্যে যাচ্ছে, তারপর পানি বয়েল হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি। দ্যাট মিন্স এটার তাপমাত্রা 100 ডিগ্রির মতন হবে আনুমানিক। এটা আগুন, এটা কম্পারেটিভলি একটু বেশি হবে। এখন আমি কিভাবে বুঝলাম, এখানে কোনো তাপমাত্রা মান টান কিছু দেওয়া নেই, আমি কিভাবে বুঝলাম এটাতে তাপমাত্রা বেশি? আমরা নরমালি তাপমাত্রা জিনিসটা একটা মান বলছি, আমি 9-10 এর একটা বেসিক ছিল, তোমরা এটা খেয়াল করো, আমি একটু লিখি। তাপমাত্রা জিনিসটা হচ্ছে একটা ইন্ডিকেটর, তাপমাত্রা ওই ইন্ডিকেটর যে ইন্ডিকেটর মিন করবে তাপ কোথায় থেকে কোথায় যাবে, আমরা ছোটবেলায় এটা পড়ছি না 9-10-এ, যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে কে যায়? তাপ যায়। কিউ দিয়ে কাকে বোঝাচ্ছি? কিউ দিয়ে তাপকে বোঝাচ্ছি, তাপ যায়। আমি এই ম্যাচের কাঠিকে যদি ধরি, যত সেকেন্ড পর্যন্ত জ্বলে থাকবে তত সেকেন্ড পর্যন্ত যদি ধরি বা আঙ্গুল রাখি এটার উপরে, আর আমি এইটার গায়ে যদি আঙ্গুল রাখি, আমার কোন সময় হাতের ড্যামেজ বেশি হবে, কোন সময় হাতে ফসকা বেশি পড়বে, কোন সময় হাত বেশি পুড়ে যাবে? এই সময় আমি বলতেছি না চাপ দিয়ে নিবাই ফেলো, আমি বলছি এটার উপরে আঙ্গুলটা রাখো। এটার উপরে আঙ্গুলটা রাখলা 2 সেকেন্ড বা 1 মিনিট, এটার উপরে আঙ্গুলটা রাখলা 1 মিনিট, দেখবা যে এইখানে যখন তুমি আঙ্গুলটা রাখছো তোমার হাতে ড্যামেজ বেশি হচ্ছে। কেন? কারণ এইটাতে হাই টেম্পারেচার
আর এইটাতে লো টেম্পারেচার। তো আমরা আঙ্গুল যখন রাখলাম, আমাদের আঙ্গুলে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে কি তাপ যায়? সো আমাদের তাপমাত্রা ধরো স্বাভাবিক, স্বাভাবিক তাপমাত্রার হাত আমাদের, স্বাভাবিক তাপমাত্রার আঙ্গুল, স্বাভাবিক তাপমাত্রার আঙ্গুলে তাপটা কি বেশি ট্রান্সফার হবে। এই ক্ষেত্রেও লো টেম্পারেচার, দ্যাট মিনস আমার হাতের চেয়ে লো না, হাতের চেয়ে ঠিকই বেশি, কিন্তু আমার হাতের চেয়ে যেই বেশি তাপমাত্রা, হাতের চেয়ে বেশি তাপমাত্রা, বাট এইটাতে যেমন অনেক বেশি ছিল, এটাতে তুলনামূলক কম বেশি। তাই আমার স্বাভাবিক তাপমাত্রার হাতে যখন লো টেম্পারেচার থেকে তাপ ট্রান্সফার হবে, এটাকে যদি বলি কিউ প্রাইম বলি, তাহলে অবশ্যই এই কিউ এর ভ্যালুটা কি বেশি হবে, কার তুলনায় বেশি হবে? কিউ প্রাইমের তুলনায় বেশি হবে। দ্যাট মিনস এইখানে আমি হাত দিলে আমার হাতে যে পরিমাণের তাপ ঢুকবে, এখানে আমি হাত দিলে আমার হাতে কম পরিমাণের তাপ ঢুকতেছে। এই ধারণাটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি এটাতে কি বেশি, তাপমাত্রা বেশি। আরো ব্যাখ্যা আছে, আরো ব্যাখ্যায় আসতেছি। তার মানে প্রথম ব্যাখ্যা শেষ, আমি হাত রাখবো, হাত রেখে ক্ষতি হবে যে জায়গায় বেশি, সেই জায়গায় আসলে কি বেশি, তাপমাত্রা বেশি। এটা একটা আইডিয়া, বাট আমরা তো অবশ্যই নিশ্চয়ই টেস্ট করার সময় হাত রেখে নিজের আঙ্গুল পুরাই একটা ফিজিক্স শিখবো না, রাইট? তারপরে আমি তোমাদেরকে অভিজ্ঞতার কথাটা জানালাম যে এই রকম অভিজ্ঞতা আমরা হতে দেখি। সো এখন আসি যে কেন এটাতে হাই টেম্পারেচার। এটা কিন্তু উত্তর হইলো না হাই টেম্পারেচার, আমরা এখন এটা বেশ বুঝলাম, ডিটেক্ট করলাম কিভাবে এটা হাই টেম্পারেচার কেন, এটা লো টেম্পারেচার, এটা হাই টেম্পারেচার আর এটা লো টেম্পারেচার। এই সিদ্ধান্ত নিলাম কেন, আমি সিদ্ধান্তটার ব্যাকগ্রাউন্ডটা জানাইলাম। কারণ এটাতে আমি হাত রাখলে বেশি ক্ষতি হবে, এটাতে হাত রাখলে তুলনামূলক কম ক্ষতি হবে। কারণ তুলনামূলক কম তাপ এই ক্ষেত্রে আমার কাছে আসে, এক্ষেত্রে তুলনামূলক বেশি তাপ আমার কাছে আসে। তার মানে অবশ্যই এটা ওইটার চেয়েও হাই। আচ্ছা, এবার আসি কেন এটা হাই তাপমাত্রা বললাম আর কেন এটাতে তাপ বেশি বললাম। খেয়াল রাখবা এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট যে কথাটা লিখছি, এই কথাটা কিন্তু হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে কে যায়, তাপ যায়। বেশি তাপ থেকে কম তাপের দিকে তাপ যায় না, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ যায়। আবার বলি, বেশি তাপ থেকে কম তাপের দিকে তাপ যায় না, যায় হচ্ছে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। সো আমি কিন্তু বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা। যাই হোক, এবার আমি আসি তাপ আর তাপমাত্রার একটা বৈশিষ্ট্যগত তফাৎ। সো এটা তো তোমরা বুঝতে পারবে তাপমাত্রা আর তাপ যে কেন আলাদা হতে পারে। তো এবার একটু চিন্তা করো, এই জায়গাটার মধ্যে তাপটা আমি বোঝাতে যাচ্ছি, তাপ জিনিসটা আমি এখন বোঝাতে যাচ্ছি। তাপ আসলে কি শক্তিরই একটা রূপ না, শক্তির একটা রূপ। তোমরা শক্তির অসংখ্য রূপ পড়ছো, রাইট? আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি, চুম্বক শক্তি, অনেক শক্তির রূপ পড়ছো, যান্ত্রিক শক্তি থেকে অনেক শক্তির রূপ পড়ছো। তাপ শক্তিরই একটা রূপ। এখন এই শক্তির রূপটা অবশ্যই, শক্তি কি হইতে পারে, সৃষ্টি হইতে পারে না, ধ্বংস হইতে পারে না। শক্তি কি হইতে পারে, এক উপায় থেকে আরেক উপায়ে, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হইতে পারে, তাই না? তো এখানে কোন রূপ থেকে কোন রূপে রূপান্তর হয়েছে তাপটা, এটা একটু দেখি। এখানে দেখো অনেকগুলো কি আছে, পানির অণু আছে, অনেকগুলো কি আছে, পানির অণু আছে। এখানে ম্যাচের অণু আছে, কিন্তু তুলনামূলক কি কম না? স্বাভাবিকভাবে চিন্তা করো, কেটিতে নর্মালি আমার এই আঁকা অনুসারেই এটাতে অনেক বেশি অণু, এটাতে তুলনামূলক কম অণু। ওকে ফাইন। এখন আমাদের এই অণুটা কি স্থির আছে না, এই অণুটা দেখা যাচ্ছে, এই অণুটা এখানকার একটা অণু দেখা যাচ্ছে এইদিকে এইদিকে ছোটাছুটি করতেছে, আবার এখানেরও একটা অণু, এখানের একটা অণু কি হচ্ছে, ছোটাছুটি করতেছে। এইখানে যে ছোটাছুটি হচ্ছে ডিরেক্ট আগুনের মাধ্যমে, আর এটা হচ্ছে তা আগুনটা থেকে তাপটা পরিবহন হয়ে আসছে। সো এইখানে যে ছোটাছুটি মানে কি গতি, আর এই গতির ফলে দুইটা যখন বাড়ি খাবে, দুইটা যখন ধাক্কা খাবে, তখন তাদের গতির কি একটা পরিবর্তন আসবে না, গতির একটা পরিবর্তন আসবে। দ্যাট মিনস এইখানে যেই ধরো এর বেগ একটা ছিল, এর বেগ একটা ছিল, ধাক্কা খেলে কি বেগটা একটু চেঞ্জ হবে। দ্যাট মিনস এখানে কি আগের গতিশক্তি থেকে বাড়ি খাওয়ার পরে গতিশক্তির একটু হইলেও কমে যাবে না, একটু হইলেও কমে যাবে। দ্যাট মিনস এখানে গতিশক্তির যে লস, গতিশক্তি যে পরিমাণের যদি বলি ক্ষয় হয়ে যাচ্ছে, আসলে ক্ষয় হচ্ছে না, আসলে রূপান্তরিত হচ্ছে। গতিশক্তি যে পরিমাণের ক্ষয় হয়ে যাচ্ছে সেটার পরিমাণ ধরে নিলাম 20 জুল। এই দুইটা অণু, এখানকার দুইটা অণু ধাক্কা খেয়ে 20 জুল পরিমাণ গতিশক্তি লস করছে, 20 জুল পরিমাণ গতিশক্তি হারায় ফেলছে। আগে 20 জুল বেশি গতিশক্তি ছিল দুইজনের মিলায়, এখন ধাক্কা খাওয়ার ফলে 20 জুল পরিমাণ গতিশক্তি হারায় ফেলছে। এটা হচ্ছে হারানো গতিশক্তি, ঠিক আছে? এই হারানো গতিশক্তিটাই কি এখানে তাপ তৈরি করতেছে, এখানে কি তৈরি করতেছে, তাপ তৈরি করতেছে। আমি বলি নাই তাপমাত্রা তৈরি করতেছে, তাপ তৈরি করতেছে ইনিশিয়ালি। এবার এখানে আসি, এখানেও ছোটাছুটি আছে, বাট এখানে তাপটা যেহেতু পরিবহন হয়ে অনেক পর্যায়ে লস হয়ে এখানে আসে, তো এখানে যখন ছোটাছুটি করতেছে তখনও তাদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ হারানো গতিশক্তি পাচ্ছি, একটা নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এইখানে যেই পরিমাণ গতিশক্তিটা হারিয়ে যাচ্ছে, এটা ধরে নিলাম কত, 2 জুল। তাহলে এইটা হচ্ছে 20 জুল পরিমাণ প্রতি দুইটা অণু ধাক্কা খাওয়ার পরে, এটা হচ্ছে 2 জুল পরিমাণ প্রতি দুইটা অণু ধাক্কা খাওয়ার ফলে। তাহলে তুমি বলতে পারো, তাহলে তো ভাইয়া আপনি বলছেন এটাতে তাপ বেশি, আপনি আবার লিখছেন এটাতে তাপ কম।
আপনি বলছেন এটাতে তাপ কম, আবার এটাতে বেশি লিখছেন। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা অণু ধাক্কা খেয়ে অনেক স্পিডে ধাক্কা খেয়ে 20 জুল পরিমাণ গতিশক্তি হারাইছে। এখানে দুইটা অণু তুলনামূলক কম স্পিড ছিল, তুলনামূলক কম কম্পন ছিল, তারা ধাক্কা খেয়ে এখানে কি কম পরিমাণের তাপ উৎপন্ন করছে 2 জুল। কিন্তু খেয়াল করে দেখো এখানে অণুই আছে কয়টা, এখানে অণুই আছে কয়টা, ধরে নিলাম এখানে অণু সংখ্যা কম, ধরে নিলাম এখানে অণুই আছে 100টা, এখানে অণুই আছে কয়টা 100টা। আর এখানে অণুই আছে কয়টা, ধরে নিলাম কথা সাধারণত অণু তো আরো অনেক বেশি থাকে, এখানে ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য 1 লাখটা, একটা হিসাবের সুবিধার জন্য এরকম মান ধরে নিচ্ছি। তাহলে চিন্তা করো এখানে মোট তাপ যদি তোমার গণনা করতে বলা হয়, মোট তাপ তুমি কত কিভাবে গণনা করবে? 100 প্রতি একটা অণু স্বাভাবিকভাবে ধাক্কা খেয়ে, ধরো সাপোজ প্রতি একটা অণু ধাক্কা খেয়ে 20 জুল পরিমাণ শক্তি হারায়, 100টা অণু ধাক্কা খাইছে সাইমultaneously, ধাক্কা খাওয়ার 100 গুণন 20 যেই মানটা আসে, ঠিক আছে, 100 গুণন 20 থেকে আমার যেই মানটা আসে সেই মানটাই আমার কি 100 গুণন 20 থেকে আমার যেই মানটা আসে সেই মানটাই আমার কি এই জায়গার ক্ষেত্রে ধরো ওভারঅল তাপের পরিমাণ, ওভারঅল তাপের পরিমাণ, একটা শুনে বেশি দিছি, ওভারঅল তাপের পরিমাণ। আচ্ছা এবার আসি এই জায়গাটাতে, এখানে 1 লাখ অণু, প্রতি দুইটা অণু ধাক্কা খেয়ে বা প্রতি একটা অণু কত পরিমাণে গতিশক্তি তৈরি করতেছে, হারাচ্ছে 2 জুল পরিমাণ। তাহলে এখানে কি দিবা 1 লাখ গুণন 2, সহজ হিসাব আসলো কত 2 লাখ, 2 লাখ জুল, 2 লাখ জুল। তাহলে ওভারঅল তাপের বিচারে ওর তাপ তুলনামূলক কি 2000 জুল কম, ওর তাপ ওভারঅল তাপের বিচারে ওভারঅল মানের বিচারে কত 2 লাখ জুল। দ্যাট মিন্স এখানে 2000, এটা 2 লাখ, এখানে ওভারঅল তাই লিখছি কি ভাইয়া তাপ বেশি, অনুসংখ্যা বেশি। তাহলে তাপমাত্রার ব্যাপারটা কি দাঁড়ালো? তাপমাত্রা জিনিসটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে কি অনেক কম্প্যাক্ট, অনেক ছোট্ট একটা জায়গা, এই ছোট্ট জায়গার মধ্যে প্রতি দুইটা অণু ধাক্কা খেয়ে 20 জুল করে তৈরি করতেছে। এন্ড এখানে অনেক তুলনামূলক ওর তুলনায় কি অনেক বিরাট একটা জায়গা, ওই বিরাট একটা জায়গায় কি ওরা ধাক্কা খেয়ে 2 জুল পরিমাণের তৈরি করতেছে, প্রতি একটা মিলে 2 জুল করে ধরে হারাচ্ছে সংঘর্ষের কারণে। এখন এই জায়গাটার মধ্যে তোমাকে যদি একটা রাশি বলা হয় যে তাপীয় ঘনত্ব, দ্যাট মিন্স এই জায়গায় কি তোমার অল্প একটা জায়গায় 2000, এখানে হয়তো ওভারঅল 2 লাখ বাট অনেক বিস্তৃত একটা জায়গা, অনেক বড় একটা জায়গা, তাহলে এইখানের সমপরিমাণ জায়গা ধরো এই জায়গায় তুমি নাও, তাহলে দেখবা কি আবার তাপের পরিমাণটা কম পাচ্ছ, কারণ এখানে অনেক বড় একটা জায়গা ওভারঅল সবাই মিলে কি করছে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করছে। তাহলে এই জায়গায় আমি যদি বলি তাপীয় ঘনত্ব মানে অল্প জায়গায় তাপ কার মধ্যে বেশি, অল্প জায়গায় তাপ ওর মধ্যে বেশি, এন্ড এই জিনিসটাই রিলেটেড টু কে টেম্পারেচার, এই জিনিসটাই রিলেটেড টু কে টেম্পারেচার। তাহলে টেম্পারেচার একটা প্রক্সি, কার প্রক্সি? তাপীয় ঘনত্বের প্রক্সি। মানে একটা অল্প জায়গায় তাপের পরিমাণ যদি বেশি প্রডিউসড হয়, একটা অল্প জায়গায় যদি বেশি পরিমাণ তাপ প্রডিউসড হয়, তাহলে সেই জায়গায় আমরা বলবো টেম্পারেচারটা বেশি। এটা ওভারঅল তাপ বেশি হইতে পারে, ওভারঅল 2 লাখ জুল ওভারঅল, কিন্তু ওই পরিমাণ অল্প একটা জায়গায় দেখা যাবে এখানে 1800 জুল, যা কিনা ওর চেয়ে কম। তাহলে ওর তাপীয় ঘনত্বটা কি তুলনামূলক কার চেয়ে কম? ওর চেয়ে কম। তাহলে এই জায়গায় তাপীয় ঘনত্ব তুলনামূলক কম হয়, এই জায়গায় তাপমাত্রাটা কম কিন্তু ওভারঅল তাপটা বেশি। এখন আমি আসি ক্রিকেট খেলার উদাহরণের মাধ্যমে, ভাইয়া বলছি বুঝাবো, ক্রিকেট খেলার উদাহরণের মাধ্যমে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এইটা ধরো একটা ব্যাটসম্যান, ম্যাচের কাটি ধরো বাংলাদেশের একটা নতুন ব্যাটসম্যান, আর এই পাতিলটা যেটা আছে এই পাতিলটা ধরো অস্ট্রেলিয়ার একটা ব্যাটসম্যান, এটা ধরো বাংলাদেশের একটা ব্যাটসম্যান, এটা ধরো অস্ট্রেলিয়ার একটা ব্যাটসম্যান। এখন এই ব্যাটসম্যানটা মোট ম্যাচ খেলছে, ম্যাচ সংখ্যা মোট ম্যাচ খেলছে সে ধরো সাপোজ 2টা, মোট ম্যাচ খেলছে 2টা, প্রতি ম্যাচে সে 100 করে রান করছে, প্রতি ম্যাচে রান করছে, প্রতি ম্যাচে রান, আমি একবারে প্রতি ম্যাচে রান বলতেছি, বা আচ্ছা একবারে লিখি গড় রান, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে, গড় রান লিখতেছি কারণ প্রতি ম্যাচে 100 রান করছে। তাহলে 2টা ম্যাচে সে মোট কত রান করলো? মোট রান কত করলো? 200। 2টা ম্যাচ খেলছে, প্রত্যেকটাতে 100 করছে, তাহলে মোট রান 200। এবার ওর কাছে আসি, ও ধরো অস্ট্রেলিয়ার একটা ব্যাটসম্যান, ও ম্যাচ খেলছে 2টা, ম্যাচ খেলছে সাপোজ 100টা, প্রতি ম্যাচে রান করছে, দ্যাট মিন্স গড় রান, দ্যাট মিন্স গড় রান ধরো 50, তাহলে তার মোট রান কত? তাহলে তার মোট রান কত? মোট রান 5000, তাই না? প্রত্যেক ম্যাচে 50 করে রান করছে, তাই না? 50, একটা ম্যাচে 50, 10টা ম্যাচে 500, আর 100টা ম্যাচে কত? 5000 রান। তাহলে মোট রানের বিচারে কে আগায়? ও আগায়।
গড় রানের বিচারে কে আগায়? ও আগায়। তাহলে গড়টা ইজ রিলেটেড টু তাপমাত্রা অ্যান্ড মোট রানটা ইজ রিলেটেড টু কি? তাপ। এখন তোমরা বলতে পারো তার মানে কি ভাই আমরা কনক্লুশন টানতে পারি তাপমাত্রা ইকুয়াল টু গড় কিউ বা গড় তাপ? নো, আমরা এটা কনক্লুশন টানতে পারি না। তাপমাত্রার একক হয় কিসে? ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট পড়বো আজকে ক্লাসে। আর তাপের একক হয় কিসে? জুলে। তাপমাত্রা কিন্তু শক্তি না, তাপমাত্রা শক্তি না, বাট তাপমাত্রা এমন একটা রাশি যেই রাশিটা কার প্রক্সি দেয়? তাপীয় ঘনত্বের প্রক্সি দেয়, মানে একটা সার্টেন জায়গায় বেশি তাপ উৎপন্ন হচ্ছে কিনা। ঠিক আছে, তার মানে আমরা আশা করি সবাই বুঝে গেছি এই উদাহরণ দুইটার মাধ্যমে তাপমাত্রা জিনিসটা অ্যাকচুয়ালি কি। ক্রিকেট খেলার উদাহরণের মাধ্যমে আশা করি বুঝতে পারছি, ফিল করতে পারতেছি যে তাপমাত্রা জিনিসটা আসলে কি অ্যান্ড তাপ জিনিসটা আসলে কি। সো আমরা এখন থেকে এই জিনিসটা মাথায় রাখবো, কোনো জায়গায় তাপ বেশি হইলেই যে তাপমাত্রা বেশি সেই ধারণা থেকে আমরা এখন বাইরে আসবো। কোনো জায়গায় তাপ বেশি হইলেই তাপমাত্রা বেশি নাও হতে পারে, যেমন উদাহরণ এটা। ঠিক আছে, আবার এমনও না যে তাপ বেশি হলে তাপমাত্রা কমই হতে পারে, এমন হতে পারে তাপও বেশি তাপমাত্রাও বেশি হইতে পারে, ঘনত্বের উপর ডিপেন্ড করে। এটা ঘনত্বের উপর ডিপেন্ড করে। তাহলে আশা করি আমরা এই জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝে গেছি। ওকে ফাইন, এবার আমরা চলে যাব আমাদের পরের কনসেপ্ট, তাপমিতিক বস্তু আর তাপমিতিক ধর্ম। আর আজকের ক্লাসটা একটু বোরিং হবে, সরি ফর দ্যাট। কেন? কারণ আজকের ক্লাসে আমরা বেশিরভাগই কনসেপ্ট নিয়ে দেবো, পরের ক্লাসটা থেকে ইন্টারেস্টিং হবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে অনেক, এন্ড আমরা অ্যানিমেশনের মাধ্যমে অনেকগুলো সলভ দেখবো। তো সমস্যা নেই, আজকের ক্লাসটাই কিন্তু পরের ম্যাথগুলোর ভিত্তি দাঁড় করাই দিবে। ইউজুয়ালি আমার এই জিনিসগুলো পড়াইতে ভালো লাগে না, আমার এই জিনিসগুলো পড়াইতে ভালো লাগে না, বাট স্টিল এই জিনিসগুলো আমি গল্পের মাধ্যমে পড়ানোর চেষ্টা করবো, সো দ্যাট তোমাদের অ্যাকচুয়ালি বুঝতে এন্ড মনে রাখতে সুবিধা হয়। আমি ধরেই নিচ্ছি তোমরা কেউ কখনো কিছু পড়ে আসো না, এভাবেই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। ওকে ফাইন। সো পারদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়ালে পারদের প্রসারণ হয়, এই কথাটা আমরা সবাই জানি, তাই না? এই কথাটা আমরা সবাই জানি। আমাদের প্রত্যেকেরই বাসায় এখন জ্বরের সিজন, সবারই বাসায় একটা থার্মোমিটার না থাকলেও কিনে নিবা, কারণ দরকার জ্বর মাপাটা, কারণ দ্রুত মেডিকেশন শুরু করতে পারলে ভালো। তো যাই হোক, তো পারদ থার্মোমিটারে থার্মোমিটার নরমালি আমাদের থার্মোমিটার, সেটাতে তাপমাত্রা বাড়ালে অর্থাৎ কোনো জ্বর সহ ব্যক্তির গায়ে দিলে এটার কি দেখতে পারি? একটা পারদের রাইজ হয়, তাই না? পারদ একটা পরিমাণ হাইট উপরে ওঠে। এই জায়গায় দুইটা যে পয়েন্টকে আমি হাইলাইট করলাম, পারদ আর প্রসারণ, দুইটা পয়েন্টকে আমি হাইলাইট করলাম। এখন চিন্তা করো, পারদ থার্মোমিটার তোমাদের বাসায় একটা কোনো কারণে তোমাদের বাসার ভেতরে লিক হয়ে পারদগুলো বাইর হয়ে গেল। তুমি পারদের জায়গায় যদি পানি ভরো, পারদের জায়গায় কি করলা? পানি ভরে দিলা। পানি ভরে দিয়ে তুমি যদি জ্বর মাপো এইভাবে, তোমার দেখতে পাবা জ্বর। ওই প্রসারণটা কি এতটাই বেশি? না। দ্যাট মিনস পারদকেই কেন নিলাম এখানে? এখানে কেন লোহা নিলাম না? এখানে কেন কোক নিলাম না? এখানে কেন অ্যালকোহল নিলাম না? এখানে কেন রুয়াফজা নিলাম না? এখানে কেন পানি নিলাম না? পারদকেই কেন নিলাম? কারণ পারদ হচ্ছে ওই স্পেশাল বস্তু যেই বস্তুটায় একটু সামান্য গরম, মানে স্বাভাবিক মানুষ থেকে একটা জ্বর সহ মানুষের তাপমাত্রা কিন্তু অত বেশি হাই না, কিছু হাই, রাইট? 98 হইলে আমরা বলি নর্মাল, 101 বা 100 প্লাস হইলে আমরা বলি জ্বর, খুব বেশি না 98 ডিগ্রি ফারেনহাইট থেকে 101 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু ওই যে সামান্য তাপমাত্রা বাড়লে আমার পানিতেও প্রসারণ হয়, কিন্তু এত অল্প যেটা খালি চোখে দেখা যায় না। অন্যান্য বস্তুতেও হয়, বাট এত অল্প সেটা দেখা যায় না। তাহলে পারদই কেন? কারণ পারদ হচ্ছে ওই বস্তু যেই বস্তুটাতে তাপমাত্রা বাড়াইলে তার প্রসারণটা খুব সিগনিফিক্যান্ট লেভেলের হয়, খুব দৃশ্যমান লেভেলের হয়, যেন আমরা দেখতে পারি, বুঝতে পারি, নিজেরা সিদ্ধান্ত নিতে পারি। তাইলে বোঝা গেল কি বন্ধুরা, যে পারদ অবশ্যই একটা বস্তু, কিন্তু পানিও একটা বস্তু, অ্যালকোহল একটা বস্তু, কিন্তু কোন বস্তু বা কোন নাউন, আমি একবারে নাউন লিখি তাহলে বুঝতে আরো সুবিধা। পারদ হচ্ছে ওই নাউন যেই নাউনকে আমরা বলবো তাপমিতিক বস্তু। পানিকে আমি বলবো না, অ্যালকোহলকে আমি বলবো না, কোককে আমি বলবো না। কেন? কারণ পারদের ওই ক্যারেক্টারিস্টিক আছে যেই ক্যারেক্টারিস্টিকটা তাপমাত্রা বাড়াইলে খুব সিগনিফিক্যান্ট বা দৃশ্যমান লেভেলে চেঞ্জ হয়। তাহলে আমরা আশা করি বন্ধুরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করলাম যে তাপমিতিক বস্তু কাকে বলে। তাপমিতিক বস্তু হচ্ছে ওই বস্তু যেই বস্তুগুলাতে তাপমাত্রা বাড়ালে তার যে কোনো একটা ধর্ম, আমি আবার বলি, তাপমিতিক বস্তু হচ্ছে ওই বস্তু যেই বস্তুটাতে তাপমাত্রা বাড়ালে তার যে কোনো একটা ধর্মের খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়, খুব দৃশ্যমান চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে আমরা আশা করি শিখে গেছি তাপমিতিক বস্তু কাকে বলে। এই কথাটা বলে দিতে পারবে না ভাইয়া, যেটা বলছি এটা কিন্তু মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট এই সংজ্ঞাটা তোমার মাথায় মনে পড়বে পরীক্ষা হলে, এন্ড দেন নিজের মতন করে লিখবে। ফিজিক্সের সংজ্ঞা মুখস্থ করে লেখা দরকার নাই, কিন্তু অ্যাকচুয়ালি কয়েকটা কিওয়ার্ড মাথায় রাখতে হবে। তাপমিতিক বস্তু হচ্ছে বস্তু, কোন বস্তু? তাপমাত্রা বাড়াইলে বা পরিবর্তন করলে কি হয়? ধর্ম, প্রসারণ একটা ধর্ম, ওই ধর্মের একটা পরিবর্তন হয়। এই কথাটা লিখে দিতে পারলেই একে এক, জ্ঞানমূলকে একে এক। ওকে ফাইন।
আর তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো কিন্তু আমি দেখি, অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো কিন্তু তোমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। অ্যান্ড ওই অ্যাসাইনমেন্টে যে তোমাদের তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে, এগুলো আমি দেখছি যে অনেকেই বুঝতেছিল না, অনেকেই পারতেছিল না, কারণ প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। যারা ইন ডেপথে না পড়ছো তারা পারো নাই। আমার ক্লাসগুলো করার পরে সবগুলো আশা করি কোনো প্রবলেমই তাপগতিবিদ্যার আর প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ওকে ফাইন। সো আমরা পারদ সেই তাপমিতিক বস্তুর সংজ্ঞা শিখলাম। এবার আসি প্রসারণ। এখন চিন্তা করো, পারদের তো গন্ধ আছে, পারদ দেখতে রূপালী একটা কালার আছে, পারদের আরো অন্যান্য অনেক ধর্ম আছে, লিকুইডিটি থেকে শুরু করে আরো অনেক ধর্ম আছে। পারদের তাপমাত্রা বাড়াইলে পারদ কি রূপালী থেকে সোনালী হয়ে যায়? হয় না, কালারের চেঞ্জ হয় না। পারদের তাপমাত্রা বাড়াইলে পারদ থেকে গন্ধ আসে? গন্ধও আসে না। দ্যাট মিনস ওইগুলোও তো এক একটা ধর্ম, কিন্তু ওই ধর্মগুলোর কি সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে? পারদই নিলাম, তাপমাত্রাই বাড়াইলাম, কিন্তু অন্যান্য ধর্মের তো তেমন পরিবর্তন দেখতেছি না আমি। তাহলে আমরা পারদের সকল ধর্মকেই কি আমরা তাপমিতিক ধর্ম বলতে পারবো? না। আমরা ওই অ্যাডজেক্টিভগুলোকেই, ওই অ্যাডজেক্টিভ তোমরা জানো কি, রাইট? ওই অ্যাডজেক্টিভগুলোকেই বলবো তাপমিতিক ধর্ম, যেই অ্যাডজেক্টিভগুলো কি করে তাপমাত্রা পরিবর্তনে সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখায়। যেমন প্রসারণটা দৃশ্যমান লেভেলে চেঞ্জ দেখাচ্ছে, বাট গন্ধ বর্ণ হয়তো পারে একটু চেঞ্জ হয়েছে, হয়তো পারে একটু কালচার হয়েছে, বাট ওইটা আমরা খালি চোখে বুঝি না, ওইটা আমরা খালি চোখে বুঝতেছি না। সো যেই ধর্মটা স্পেসিফিক্যালি চেঞ্জ হয় সেই ধর্মটাকে আমরা নাম দিব কি? তাপমিতিক ধর্ম। তাহলে এক লাইনের মধ্যে, একটা উদাহরণে একটা লাইনের মধ্যে আমরা জেনে গেলাম আসলে তাপমিতিক বস্তু কি, তাপমিতিক ধর্ম কি। তো এটা ডেফিনিশন দিলে কিভাবে দিবা? তাপমাত্রা বাড়ালে তাপমিতিক বস্তুর যেই ধর্মের সিগনিফিক্যান্ট চেঞ্জ হয় সেই ধর্মটাকে আমরা নাম দিব কি? তাপমিতিক ধর্ম। তো এখন বলতে পারো ভাইয়া পৃথিবীতে কি একটাই তাপমিতিক বস্তু আছে, একটাই তাপমিতিক ধর্ম আছে? উত্তর হচ্ছে না, অনেক তাপমিতিক বস্তু আছে, অনেক তাপমিতিক ধর্ম আছে। আমরা এখানে বিভিন্ন থার্মোমিটার দিলাম, এটা তো পারদ থার্মোমিটার, এখানে বিভিন্ন থার্মোমিটার দিলাম। কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার, দ্যাট মিনস স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার, স্থির চাপে গ্যাস থার্মোমিটার, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স থার্মোমিটার, দ্যাট মিনস রোধ থার্মোমিটার, থার্মোকাপল বাংলা থার্মোকাপলই আমরা বলি, বা তড়িৎ যুগল বলে অনেকে। সো থার্মোকাপল তারপরে আসি তড়িৎ তাপ যুগল, বা এরপরে আসতেছি যে মার্কিউরি ইন গ্লাস থার্মোমিটার আছে, যেটা পারদ থার্মোমিটার। আমি কয়েকটা থার্মোমিটারের এখানে লিস্টিং করছি, এই থার্মোমিটারগুলোর জন্য থার্মোমেট্রিক প্রপার্টির বাংলা কি? তাপমিতিক ধর্ম। থার্মোমেট্রিক প্রপার্টি মানে তাপমিতিক ধর্মগুলো দেখাচ্ছি। এই থার্মোমিটারের জন্য তাপমিতিক ধর্ম চাপ, এই থার্মোমিটারের জন্য তাপমিতিক ধর্ম আয়তন, এই থার্মোমিটারের জন্য তাপমিতিক ধর্ম রোধ, এই থার্মোমিটারের জন্য তাপমিতিক ধর্ম হচ্ছে ইএমএফ কই পড়ছো? ইএমএফ 9-10 পড়ছো, এইচএসসি তেও অনেকে পড়ে ফেলছো। ভোল্টেজ পড়ানো ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বল, তাই না? তো ভোল্টেজের মান দেখে আমরা এখানে সিদ্ধান্ত নিই তাপ কেমন, ঠিক আছে? তাপমাত্রা কেমন, তাপ না তাপমাত্রা কেমন। তারপরে রোধ থার্মোমিটারের জন্য দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যের প্রসারণ, এটাকে আমরা নিছি না? সো দৈর্ঘ্যটা আমার কি হিসেবে কাজ করবে? আমার তাপমিতিক ধর্ম হিসেবে কাজ করবে। এখানে শুধু প্রসারণ বললে দৈর্ঘ্যের প্রসারণ বা সংকোচন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কয়েকটা থার্মোমিটার এবং ওই থার্মোমিটারগুলোর তাপমিতিক ধর্মগুলো দেখে ফেললাম। আরো অনেক ধরনের থার্মোমিটার হইতে পারে এবং তাদের তাপমিতিক ধর্ম আলাদা আলাদা হইতে পারে। এখন তুমি বলতে পারো ভাইয়া এক থার্মোমিটার বানাই পৃথিবীতে সব কাজ করতে পারলাম না কেন? তুমি তোমার বাসার থার্মোমিটারটাই চিন্তা করো। তোমার বাসার থার্মোমিটার দিয়ে তুমি মানুষের জ্বর মাপতে পারতেছো, কয়েকটা জিনিসের তাপমাত্রা মাপতে পারতেছো, কিন্তু একটা বস্তুর স্ফুটনাঙ্ক অনেক বেশি তাপমাত্রার দরকার, ওইগুলো কি মাপতে পারতেছো না। ওইগুলো তুমি যদি মাপতে যাও দেখবা ফাইটে গেছে থার্মোমিটার ফাইটে গেছে। বয়লিং পানি বা আরো বেশি তাপমাত্রায় দিলে দেখবা যে ফাইটে গেছে থার্মোমিটার, কারণ প্রত্যেকটা থার্মোমিটার একটা সীমা থাকে, সে এইটা থেকে এটার জন্য উপযোগী। এখন তুমি ব্লেড দিয়ে গাছ কাটতে গেলা হবে না। আবার তুমি কুড়াল দিয়ে দাড়ি কাটতেছো, হবে না। সো যেটার জন্য যেটা, দুইটাই কাজই কাটা, দুইটার কাজই এখানে সব থার্মোমিটারের কাজই তাপমাত্রা মাপা, কিন্তু এক একটা কাজের জন্য এক একটা রিকোয়ারমেন্ট, এক একটা জিনিস সুইটেবল। সো আমরা যখন যেটা দরকার সেটাই তখন ব্যবহার করব। ফাইন, তাহলে আমরা দেখে ফেলছি যে অ্যাকচুয়ালি তাপমিতিক বস্তু, তাপমিতিক ধর্ম, এন্ড কয়েকটা থার্মোমিটার দেখলাম, তাদের তাপমিতিক ধর্ম দেখলাম। এখানে দুইটা জিনিস আমি ফিগারও দেখাই দিছি, তাহলে তোমরা বুঝতে পারো। এই যে এটা হচ্ছে আমাদের পারদ থার্মোমিটার, যারা দেখো এই বাসা বাড়িতে সাধারণত সবাই দেখছে, এটাও বেশি। আর এটা হচ্ছে আমার কি রোধ থার্মোমিটারে এই যে এই মাথাটা যে বডির গায়ে আমার হাতে লাগাই বা যে কোনো জায়গায় লাগাই, রেঞ্জের মধ্যে হইতে হবে, এমন জিনিস মাপা যাবে না যেটা ওর সীমার বাইরে, ওর একটা সীমা আছে। হ্যাঁ, সো এইটা আমরা যদি আমার হাতে লাগাই তাহলে এ কি করবে? অ্যাকচুয়ালি এ রোধ ক্যালকুলেট করে দেখবে যে ওই রোধটার জন্য কত তাপমাত্রা আমি সিলেক্ট করব। এই জিনিসগুলোই আজকের ক্লাসের পড়া, যে রোধ জানলে কেমনে তাপমাত্রা জানা যায়,
দৈর্ঘ্য জানলে কেমনে তাপমাত্রা জানা যায়, এটাই আজকের ক্লাসের পড়া আমাদের, ঠিক আছে? সো ও কিন্তু অ্যাকচুয়ালি তাপমাত্রা মাপতেছে না, ও হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ করতেছে। ও কিন্তু অ্যাকচুয়ালি তাপমাত্রা সরাসরি মাপতেছে না, ও আসলে রোদ পরিমাপ করতেছে। রোদ মাপার পরে একটা সূত্রে বসে রোদটা, দেন একটা ফর্মুলাতে বসে হিসাব করে অটোমেটিক তাপমাত্রাটা চলে আসে। আর এখানে দাগগুলোই ওই ফর্মুলার অনুসারে দাগ কাটা, যে এতটুকু থার্মোমিটার আমি দিছি, এতটুকু প্রসারণ হইলে আমি বলবো এত ডিগ্রি সেলসিয়াস, এতটুকু প্রসারণ হইলে এত ডিগ্রি ফারেনহাইট, এতটুকু প্রসারণ হইলে এত ডিগ্রি ফারেনহাইট, এভাবে, ঠিক আছে? আর এটা ডিজিটালি রোদ মাপে, ডিজিটালি ফর্মুলা হয়, ডিজিটালি তোমাকে ডিরেক্ট তাপমাত্রাটা দিয়ে দেয়। ওকে ফাইন। এখন কিন্তু মার্কেট বা বিভিন্ন জায়গায় গেলে প্রথমে কি, যে কপালে একটা ধরে না ইনফ্রারেড, সো ওইটার মাধ্যমে কিন্তু কি করে, তাপমাত্রা মাপে। ওকে ফাইন। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত আলোচনা বুঝছি। ওকে আচ্ছা, এবার হ্যাঁ ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা সবাই বুঝছি। ওকে, এবার আসি আমরা থার্মোমিটার কি দিয়ে মাপে, যন্ত্রটা সম্বন্ধে শিখলাম, যন্ত্রের কোন কোন ধর্ম আছে সেই জিনিসগুলো সম্বন্ধে শিখলাম। হ্যাঁ, এখন আমরা দেখো এখানে একটা মানুষ দেখতে পারতেছে খুবই আরাম করতেছে, আমাদের এখানে বৃষ্টি, সে এখন এখানে বৃষ্টি খুঁজতেছে, কিন্তু তার ওখানে বৃষ্টি নেই কারণ মরুভূমি। তাকে যদি কিছু বৃষ্টি ধার দেওয়া যেত, সে হয়তো এখন খুশিতে নাচতো, রাইট? তো যাই হোক, আমরা এখন আমাদের টপিকে ফিরে আসি। আমরা এখন যে জিনিসটা দেখবো, আমরা কি করতে চাচ্ছি, তাপমাত্রা মাপতে চাচ্ছি। একটু আগে আমরা কি পর্যন্ত দেখছি, যে আমরা কোন থার্মোমিটার ইউজ করে সেটা দেখছি, আর ওটা দিয়ে আসলে রোদ মাপা যায়, দৈর্ঘ্য প্রসারণ হয়। কিন্তু এখন ওই দৈর্ঘ্য প্রসারণটাকে বা ওই রোদটাকে কিভাবে আমরা তাপমাত্রা বুঝতে পারি, ওই এতটুকু প্রসারণ হলে যে এতটুকু তাপমাত্রা, এটা কিভাবে বুঝতে পারি, এটাতে আসতেছি। আগে ব্যাকগ্রাউন্ডটা, বেসিকটা ক্লিয়ার করি। প্রথমত, এই লোকটা কোথায় আছে তোমাদেরকে যদি বলতে বলে, তুমি বলবা সাহারা মরুভূমিতে আছে, বা অমুক মরুভূমিতে আছে, বা এইটা বলতে পারো বড় জোর, যে সে আছে বালুর উপরে আকাশের নিচে। সে আছে কোথায়, বালুর উপরে আকাশের নিচে। এর বেশি কিছু তুমি এই ছবিটা থেকে তথ্য দিতে পারো? এর বেশি কিছু তথ্য তুমি এই ছবিটা থেকে দিতে পারো না। সে কোথায় আছে, এর বেশি কিছু তথ্য তুমি দিতে পারতেছো না। কেন দিতে পারতেছো না? কারণ এখানে কোনো কি নাই, এখানে কোনো প্রসঙ্গ নাই। প্রসঙ্গ কি, উদাহরণের মাধ্যমে দেখি। এই লোকটারে আমি নিয়ে আসলাম এখন এই জায়গাটার মধ্যে, একটা মৃত গাছ, স্বাভাবিকভাবে মরুভূমিতে মৃত গাছ থাকবে, একটা মৃত গাছ। এই মৃত গাছের এখন যদি এই ছবিটা থেকে তোমাকে বলা হয় এই লোকটা কোথায় আছে, এই লোকটা কোথায় আছে, তুমি বলবা ও ভাই এখন আমি পারি, এই লোকটা এই মৃত গাছটা থেকে 5 ইউনিট, মিটার হইতে পারে, সেন্টিমিটার, হোয়াটএভার, 5 ইউনিট ডান দিকে আছে। 5 ইউনিট আমাদের সাপেক্ষে ডান দিকে আছে, এটা বলতে পারি। কেন আমি আগে বলতে পারতেছিলাম না, কেন আমি এই জায়গায় বলতে পারতেছিলাম না, কেন আমি এই জায়গায় বলতে পারতেছি? কারণ এই জায়গায় আমি একটা কাকে পাচ্ছি, প্রসঙ্গকে পাচ্ছি, একটা প্রসঙ্গকে পাচ্ছি। খাম্বা হইতে পারে, গাছ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটা নিয়েও কথা আছে, কে হইতে পারে প্রসঙ্গ, এটা নিয়েও কথা আছে একটু পরে। সো এখানে খাম্বা, গাছ, যে কোনো কিছু হইতে পারে, আপাতত মাথায় রাখি এটা আছে বিদায় আমি এখন তার অবস্থান বলতে পারতেছি। দ্যাট মিনস প্রসঙ্গ থাকলে আমরা একটা বস্তুর অবস্থান মাপতে পারতেছি। আবার দেখো, প্রসঙ্গ এখানে একটা, আবার এখানে দুইটা, এখানে একটা মৃত গাছ, এখানে একটা ক্রিসমাস ট্রি, এখানে একটা মৃত গাছ, এখানে একটা ক্রিসমাস ট্রি সাপোজ, সো বা সাজানো গাছ, যেভাবেই বলো। সো এই ছবিটাতে, সেকেন্ড ছবিটাতে তোমাকে যদি বলা হয় লোকটা কোথায় আছে, এখন তুমি ডাবল ইনফরমেশন দিতে পারো। লোকটা মৃত গাছটা থেকে 5 মিটার ডানে, লোকটা ক্রিসমাস ট্রি থেকে 7 মিটার বামে। মৃত গাছটা থেকে 5 মিটার ডানে, ক্রিসমাস ট্রিটা থেকে 7 মিটার বামে, এই যে 7 পরিমাণ আছে। তাহলে এখন তুমি লোকটার অবস্থানকে আরো একুরেটলি বলতে পারতেছো না? আগে হয়তো আমি 5 মিটার দূরে খুঁজতাম, 5 মিটার দূরে কই, ডান দিকে, কোন দিকে ডান দিকে, এভাবে ডান দিকে না এভাবে ডান দিকে। এখন কিন্তু তুমি তার অবস্থানটা আরো একুরেটলি, আরো স্পেসিফিক করে দিতে পারলা। দ্যাট মিন্স প্রসঙ্গ মাল্টিপলও হইতে পারে, প্রসঙ্গ একটাই হইতে হবে তা না, প্রসঙ্গ একাধিকও হইতে পারে। এন্ড যত বেশি হবে তত আমার মাপটার একুরেসিটা বেড়ে যাবে, তাই না? মাপটার একুরেসি আমরা তত বেশি বাড়াইতে পারি। তখন 2টা দিলেই হয়, 2 এর বেশি হইলে মানে ওভারকিল, মানে বেশি হিসাব করতে হবে খামাখা। বাট প্রসঙ্গ মাল্টিপল হতে পারে। ওকে, এবার আসি আমরা আসলে কি করছি। এখানে কি ক্রিসমাস ট্রি থাকা দরকার ছিল? এখানে কি মৃত গাছই থাকার দরকার ছিল? না, এখানে ক্রিসমাস ট্রি, মৃত গাছ না হয়ে এখানে একটা স্থির খাম্বা হইলেও হইতো, এখানে একটা স্থির বিল্ডিং হইলেও হইতো। বাট এখানে যদি একটা গাড়ি থাকতো, আর তুমি যদি বলতো যে লোকটা আছে গাছটার জায়গায়, চিন্তা করো একটা গাড়ি বা সাইকেল, লোকটা আছে গাড়ি থেকে 5 মিটার ডানে, আমি যাইতে দেখো গাড়ি ধরো, ট্রাফিক পুলিশ বলছে গাড়ি সরাও, এখানে পার্কিং করা যাবে না, গাড়ি চলে গেছে। তখন আমি গাড়ির 5 মিটার ডানে খুঁজতাম, আমি পাইতাম না। তাহলে প্রসঙ্গ কাকে হইতে হয়? প্রসঙ্গ এমন একজনকে হইতে হয় যার ভ্যালুটা সর্ব অবস্থায় স্থির থাকে,
যার ভ্যালুটা সর্ব অবস্থায় মিন্স কি, যে এমন না যে বাংলাদেশে ওই ভ্যালুটা একরকম, ইন্ডিয়ায় ওই ভ্যালুটা আরেক রকম, পাকিস্তানে ওই ভ্যালুটা আরেক রকম। এমন হইতে হবে যে সর্ব জায়গায় এই ভ্যালুটা কি স্থির। সর্ব অবস্থায় বললে ভুল হবে, কারণ অবস্থা ভেদে এটা চেঞ্জ হতে পারে, বাট সর্ব জায়গায় এটা কি হইতে হবে, স্থির হইতে হবে। এখন এইখানে আমি মাপছি কি, লোকের অবস্থান। তাই আমি এখন এমন একটা জিনিস খুঁজছি যেইটার অবস্থান স্থির। গাছ তো আর রাতারাতি উঠায় ফেলা যায় না, যায়, কিন্তু গাছ তো আর রাতারাতি সরে যাবে না, হাওয়া হয়ে যাবে না অটোমেটিক, তাই না? কিন্তু গাড়ি মোর লাইকলি বা রিক্সা মোর লাইকলি টু চলে যাবে, তারা ট্রাভেল করে যাবে। সো এমন বস্তুগুলোকে আমরা সাধারণত প্রসঙ্গ হিসেবে নিতে চেষ্টা করি। আমরা যদি অবস্থান মাপি তাহলে এমন জিনিসকে প্রসঙ্গ হিসেবে নিব যার অবস্থানটা ফিক্সড, মোটামুটি ফিক্সড। এমন জিনিসকেই আমরা নিব অবস্থান মাপতে হলে যার অবস্থানটা মোটামুটি কি ফিক্সড। এখন খেয়াল করো, অবস্থান মাপার জন্য আমরা এখানে গাছ নিছি, বেসিক্যালি গাছ নিছি গাছের অবস্থানটাকে। বেসিক্যালি গাছ নিছি কি গাছের অবস্থানটাকে। এখানে প্রসঙ্গ হিসেবে যদি আমরা বলি গাছকে নিচ্ছি, ভুল হবে, গাছের অবস্থানকে প্রসঙ্গ নিচ্ছি। তাহলে অবস্থান মাপার জন্য আমার প্রসঙ্গ লাগবে আরেকটা অবস্থান। কোন অবস্থান? যে অবস্থানটাকে আমরা লোকেট করতে পারি, যে অবস্থানটা মোটামুটি স্থির, ঠিক আছে? সেই জিনিস, তাহলে আমরা বুঝলাম অবস্থান মাপার জন্য আরেকটা অবস্থান লাগে, সেটা হচ্ছে আমার প্রসঙ্গ অবস্থান। সেটা হচ্ছে কি আমার এই যে গাছের অবস্থানগুলো আমার প্রসঙ্গ অবস্থান। এবার আসি তাপমাত্রা মাপতে চাই। আমরা আজকের কাছে তো আর অবস্থান নিয়ে কাজ করতেছি না। গতিবিদ্যা চ্যাপ্টার হইলে বলতাম যে হ্যাঁ আমরা অবস্থান মাপতে হবে, সরণ মাপতে হবে, বেগ মাপতে হবে, কিন্তু আজকের ক্লাসে আমরা তাপ গতিবিদ্যা অর্থাৎ তাপমাত্রা মাপবো। তাহলে আমরা মাপতে চাই তাপমাত্রা, তাহলে আমার কাকে লাগবে? বাই ডিফল্ট চিন্তা করো, অবস্থান মাপতে অবস্থান লাগছে, তাপমাত্রা মাপতে আরেকটা তাপমাত্রা লাগবে। দ্যাট মিনস আমরা তাপমাত্রা যদি মাপতে চাই তাহলে আমাদেরকে অন্যান্য তাপমাত্রাকে প্রসঙ্গ তাপমাত্রা হিসেবে ধরে তারপরে মাপতে হবে। অন্যান্য তাপমাত্রাকে প্রসঙ্গ তাপমাত্রা হিসেবে ধরে তারপরে মাপতে হবে। আর ওই মাপটাই আমরা দুইভাবে মাপতে পারি। তাপমাত্রার পরিমাপ আমরা দুইভাবে করতে পারি, হয় আমি এক স্থির বিন্দু নীতির মাধ্যমে করতে পারি বা দ্বি স্থির বিন্দু নীতির মাধ্যমে করতে পারি। নামগুলো কঠিন হলো, জিনিসটা কঠিন না। এক স্থির বিন্দু নীতি কি? এক স্থির বিন্দু নীতির সহজ হিসাব একটু আগের এই ঘটনাটার মতন, একটা তাপমাত্রাকে প্রসঙ্গ ধরে যেই মাপ, একটা তাপমাত্রাকে প্রসঙ্গ ধরে তুমি লোকের তাপমাত্রা মাপো, বাবুর তাপমাত্রা মাপো, যার তাপমাত্রা মাপো। আবার দুইটা তাপমাত্রাকে প্রসঙ্গ ধরে যেই মাপ সেটা হচ্ছে দ্বিস্থির বিন্দু নীতি। মানে কোন ঘটনাটার মতন? এই ঘটনাটার মতন। এখানে অবস্থান মাপছি আর এখানে কাকে মাপতেছি? তাপমাত্রাকে মাপতেছি। দ্যাট মিনস জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি আসলে এক স্থির বিন্দু নীতি কি? একটা তাপমাত্রাকে আদর্শ ধরে যেই মাপ। দ্বিস্থির বিন্দু নীতি কি? দুইটা তাপমাত্রাকে আদর্শ ধরে যেই মাপ। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া একটু আগে বলছে এক স্থির বিন্দু বা প্রসঙ্গ হইতে হলে যোগ্যতা লাগে। প্রসঙ্গ হইতে হলে কি লাগে? একটা যোগ্যতা লাগে। তার ভ্যালুটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করলে তাকে কিন্তু আমরা প্রসঙ্গ বলতে পারবো না। সো প্রসঙ্গ হইতে হলে যেমন একটু আগে দেখেছিলাম, গাছের জায়গায় গাড়ি হলে, গাড়ি যদি চলনশীল গাড়ি হইতো তাহলে আমরা ওইটাকে প্রসঙ্গ ধরলে লাভ নাই, রাইট? সো আমরা এক স্থির বিন্দু নীতি যখন পড়বো, একটা তাপমাত্রাকে আদর্শ ধরবো বুঝলাম, কিন্তু কোন তাপমাত্রাটাকে আদর্শ ধরবো? কোন তাপমাত্রাকে আদর্শ ধরবো? যেমন এখানে আমরা গাছরে আদর্শ ধরছিলাম, গাছের অবস্থানটাকে। এখন আমরা এই জায়গায় এক স্থির বিন্দুতে কোনটাকে আদর্শ ধরবো? কোন তাপমাত্রাটাকে আদর্শ ধরবো? ত্রৈধ বিন্দুর তাপমাত্রাকে আদর্শ ধরবো। কাকে আদর্শ ধরবো? ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট ইংলিশে বললে ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটাকে আদর্শ ধরবো। ত্রৈধ বিন্দু, নামের মধ্যে একটা তিন তিন ভাব আছে না? নামের মধ্যে একটা তিন তিন ভাব আছে না? তিন 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 থ্রি, একটা তিন তিন ভাব আছে না? তিন তিন ভাব আছে একটা। সো ত্রৈধ বিন্দুর তাপমাত্রাকে, ত্রৈধ বিন্দু হচ্ছে একটা স্পেশাল তাপমাত্রা, একটা স্পেশাল তাপমাত্রা। এখানে দেখতে পাচ্ছ ত্রৈধ বিন্দুর তাপমাত্রা একটা বস্তু আছে, সেটা আমাদের সবার পরিচিত, সবার প্রিয় H2O। সবার পরিচিত, সবার প্রিয় H2O। H2O এর তিনটা ফর্মই আছে, আমি বলবো না এটা বরফ আছে। এখানে বরফ, এখানে চাপ দাও শক্ত লাগবে, বরফ। এখানে হাত বুলাও ভিজা লাগবে, দ্যাট মিন্স পানি। এখানে ওপরে হাত রাখো, দেখবা ঠান্ডা লাগবে, দেখবা তার মানে কি বাষ্প ইমিট হচ্ছে, একটু একটু বায়ু বায়ু লাগবে, এটা কি বাষ্প, রাইট? দ্যাট মিন্স এখানে কি কি আছে? এখানে একাধারে তিনটা জিনিস আছে। এখানে যদি বলি বরফ আছে, ভুল। এখানে পানি আছে, ভুল। এখানে বাষ্প আছে, ভুল। এখানে তিনটা জিনিস আছে একসাথে। সো ত্রৈধ বিন্দু কি? ত্রৈধ বিন্দু হচ্ছে ওই বিন্দু যেই বিন্দুতে বা যেই পয়েন্টটাতে একটা H2O, বরফ, পানি, জলীয় বাষ্প, এই তিনটা একই সাথে বিরাজ করে। ওই তিনটা ফরম্যাটে সে একই অবস্থাতে সে বিরাজ করে। তো এই অবস্থায় তুমি যদি তার তাপমাত্রা মাপো, ওই তাপমাত্রাটাকেই আমরা বলবো ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এই জিনিসটার তুমি যদি তাপমাত্রা মাপো এখন, কারণ এই বিষয়ে তিনটা জিনিস আছে,
বরফ, পানি, বাষ্প, তিনটা জিনিস আছে। এখন যদি তুমি তার তাপমাত্রা মাপো, যেই তাপমাত্রাটা পাবা সেটাকে আমরা বলবো কি ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এই মানটা একটু আগে থেকেই মনে রাখতে হবে আমাদের। এই মানটা হচ্ছে 273.16 কেলভিন। এই মানটা খুবই ইউজ করবো আমরা আমাদের সামনের কাজগুলোতে, খুবই খুবই ইউজ করবো। সো এই মানটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই মানটা কত? 273.16 কেলভিন। এই মুহূর্তে ওর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এখন এই জিনিসটা ভাইয়া কেমনে বুঝলেন 273.16 কেলভিন? আর এটাকে আমরা বাসা বাড়িতে অ্যাচিভ করতে পারবো কিনা, বাসা বাড়িতে আমরা এই জিনিসটা খেয়াল করতে পারবো কিনা? উত্তর হচ্ছে না। তোমার যদি স্পেশাল ডিভাইস না থাকে বাসা বাড়িতে তুমি এটা পারো না। তুমি বলবে কই ভাইয়া আপনি ভুল বললেন, আমি তো বরফ ফ্রিজ থেকে নামাই যদি রেখে দিই তাহলেই তো আমি এরকম দেখি প্রায়। না, তোমার ওইটা অ্যাকুরেটলি বরফ, পানি, বাষ্প অ্যাকুরেটলি এই তিন ফরম্যাটে নাই, একাধারে এই তিন ফরম্যাটে নাই। তাহলে বলতে পারো যে হ্যাঁ তাহলে কেমনে করছে বিজ্ঞানীরা, কিভাবে আসে? এইটা আমাদের স্বাভাবিক বাসাবাড়িতে হবে না। কেন হবে না? কারণ স্বাভাবিক বাসাবাড়িতে আমাদের যে চাপ, বায়ুর চাপ, ওই বায়ুর চাপ কত? ওই বায়ুর চাপ হচ্ছে 1 atm। ওই বায়ুর চাপ কত? 1 atm। আর এই তাপমাত্রায় পৌঁছাইতে পারলি, তুমি বলতে পারো বাসাবাড়ি থেকে এই তাপমাত্রা পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। বাসাবাড়িতে এই তাপমাত্রায় পৌঁছাইতে পারলে এটা কত? 0.16 কেলভিন, 0.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে 273.16 কেলভিন তাপমাত্রা। এই তাপমাত্রাটা বাসাবাড়িতে অ্যাচিভ পসিবল, বাট এই তাপমাত্রায় গেলেই তুমি দাবি করতে পারো না H2O পানি, বাষ্প আর বরফ রূপে আছে। তোমার এই তাপমাত্রাটা লাগবে, অলসো সাথে এই চাপটাও লাগবে, এই চাপটাও লাগবে। দেখো বাসাবাড়িতে 1 atm আর এটা কত? 0.006 atm, 0.006 atm, অনেক কম। এই চাপে এই তাপমাত্রায় পৌঁছাইলে তুমি H2O এর যেই ফর্মটা পাবো ওইটা হচ্ছে এটা। এখানে ভ্যাকাম ক্রিয়েট করে ওই চাপটা ক্রিয়েট করা হয়েছে, ভ্যাকাম অবস্থায় বায়ু সরাই দিয়ে তারপর ওই চাপটা, এই চাপটা অর্জন করা হয়েছে। তখনই আমরা এই চেহারাটা দেখতে পাবো। একটু পরে আসতেছি কেন এই চাপ লাগে, কেন এই চাপ লাগে। ত্রৈধবিন্দু নিয়ে বিস্তারিত আলোচনা আসতেছে পরের দুইটা স্লাইডে। ত্রৈধবিন্দু নিয়ে বিস্তারিত আলোচনা পরে দিতেছে। আপাতত একটু সামারি করি। আমরা তাপমাত্রা মাপা জন্য প্রসঙ্গ ব্যাপার দেখলাম। প্রসঙ্গ একটার সাপেক্ষে মাপলে এক স্থির বিন্দু নীতি, দুইটার সাপেক্ষে মাপলে দুই স্থির বিন্দু নীতি। প্রসঙ্গ এক স্থির বিন্দু নীতিতে কাকে ধরা হয়? ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে ধরা হয়। ত্রৈধবিন্দু কি মোটামুটি একটা বেসিক শিখছি, মোটামুটি শিখছি। এখন একটু ডিপ শিখবো, এখন একটু ডিপলি শিখবো যে ত্রৈধবিন্দুটা আসলে কি বা কিভাবে হয়। 9-10 এর জিনিসগুলো সহকারে একটু আমরা এখন দেখি। চলো ত্রৈধবিন্দু শিখবো। এখন কি শিখবো আমরা? ত্রৈধবিন্দু শিখবো। ত্রৈধবিন্দুটা আসলে কি দেখতে চাই। তো এখানে দেখো একটা গ্রাফ আঁকাইছি। ওয়াই অক্ষ বরাবর কে আছে? চাপ। এক্স অক্ষ বরাবর কে আছে? তাপমাত্রা। ওয়াই অক্ষ বরাবর চাপের মান, এক্স অক্ষ বরাবর তাপমাত্রার মান বসাবো। গলন আর স্ফুটন, আমরা যে জানি গলন আর স্ফুটন, পড়ছো না 9-10 এ? পড়ছো আশা করি, তাপ চ্যাপ্টার ছিল। গলন আর স্ফুটন এই দুইটা কি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপ, তোমরা জানো গলনাঙ্ক, পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ এই তাপমাত্রার থেকে কমাইলে পানি হয়ে যায় বরফ, এই তাপমাত্রা থেকে বাড়াইলে পানি হয়ে যায় পানি, রাইট? মানে H2O হয়ে যায় পানি। ওকে ফাইন। তাহলে আমরা এই যে 0 ডিগ্রি, এটা কি অলওয়েজ 0 ডিগ্রি? নো, এটা অলওয়েজ 0 ডিগ্রি না, চাপের উপর নির্ভর করে। খেয়াল করো, আমি একটা জিআইএফ দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি একদম বেসিকটা, আমরা যাকে বলি যে 0 ডিগ্রি বা 100 ডিগ্রি, আমি ওয়াই অক্ষ বরাবর চাপ 1 atm, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা ক্যালভিনে রাখছি, বা ডিগ্রি সেলসিয়াসও চিন্তা করতে পারো তোমরা যদি ডিগ্রি সেলসিয়াসে বেশি অভ্যাস থাকে। তাহলে 273 ক্যালভিন না লিখে এটাতে কত লিখতাম? 0 ডিগ্রি সেলসিয়াস লিখতাম। এটা 373 ক্যালভিন না লিখে কত লিখতাম? এটা লিখতাম 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন। সো 0 ডিগ্রি সেলসিয়াসে আমি দেখো বরাবর একটা দাগ দিছি, সেই দাগটাকে কি বলছি? গলনাঙ্ক। 373 কেলভিন মানে 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি লিখছি? স্ফুটনাঙ্ক। এই দাগের বাম পাশে আসলে পানি, এই দাগের এই ডটের ডান পাশে গেলে, ডটের ডান পাশে গেলে বাষ্প। এই ডটের বাম পাশে আসলে H2O হয়ে যায় বরফ, এই ডটের ডান পাশে গেলে, ডান পাশে যাওয়া মানে কি? তাপমাত্রা বাড়ানো, বাম পাশে যাওয়া মানে কি? তাপমাত্রা কমানো, তাই না? সো ডান পাশে গেলে এটা হয়ে যায় পানি। সো তোমরা দেখতে পাচ্ছ যে কোন জায়গায় পানি, কোন জায়গায় বরফ। আমি একবার গ্রাফের মধ্যেই ছবি বসায় দেখাচ্ছি। ওকে ফাইন। এবার আসি, এইটা কিন্তু কোন তাপমাত্রা, কোন চাপে? 1 atm চাপে। 1 atm মানে কি? আমাদের স্বাভাবিক বায়ু চাপে। আমি এই গ্রাফটা এখানে আঁকতে পারতাম না, এখানে দিতে পারতাম না, না, আমাদের 1 atm চাপের জন্য এইটা সত্য। 0 ডিগ্রি সেলসিয়াসের গলনাঙ্ক H2O আর 100 ডিগ্রি সেলসিয়াসের স্ফুটনাঙ্ক। 1 atm মানে 760 মিলিমিটার এজি, বা যেভাবেই বলো, স্বাভাবিক বায়ু চাপ, ঠিক আছে? 1 atm চাপ। এখন যদি আমি 1 atm না করে চাপটারে কমাই বা বাড়াই, তাইলে আমার গলনাঙ্ক কই সরে যায়? বামে না ডানে, নাকি নিচে বরাবরই থাকে? এই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট, 9-10 এরও পড়া। আমি কি করছি? 1 atm থেকে দেখো দাগটা কই উঠাইছি? একটু উঠাইছি, দাগটা একটু উঠাইছি।
আগে আগে মানে কি, যে 1 এটিএম বরাবর 0 ডিগ্রিতে পাইছি, 1 এটিএম বরাবর 100 ডিগ্রিতে পাইছি। লালটা স্ফুটনাঙ্ক, নীলটা গলনাঙ্ক। 1 এটিএম থেকে একটু উপরে উঠছি, কই উঠছি ভাইয়া? 1 এটিএম থেকে একটু উপরে উঠছি, দেখো যে উপরে উঠছি, স্বাভাবিকভাবে একটু উপরে উঠছি, না 1.5 বা সামথিং চিন্তা করতে পারো। হ্যাঁ, 1 এটিএম থেকে একটু উপরে উঠছি। উপরে ওঠার পরে আমার এই নীলটা কই সরে গেছে? একটু বামে সরে গেছে না? একটু বামে চলে আসছে না? একটু এদিকে চলে আসছে, একটু এদিকে চলে আসছে। আর লালটা একটু ডানে সরে গেছে না? লালটা একটু ডানে সরে গেছে। মানে ঘটনাটা হয়েছে কি? ঘটনাটা হয়েছে আমি চাপ বাড়াইছি, একটু বেশি চাপে আসি, বায়ুর চাপের একটু বেশি চাপ, বিভিন্নভাবে কৃত্রিম উপায়ে অর্জন করছি। কৃত্রিম উপায়ে অর্জন করে আমি বায়ুর চাপ বাড়াইছি, তখন আমি পানি সিদ্ধ করা শুরু করছি, তখন আমি পানি বরফ করা শুরু করছি। আমি দেখছি যে না, আমার 0 ডিগ্রির চেয়েও কম তাপমাত্রা লাগে বরফে যাইতে। আমি 0 ডিগ্রিতেই বরফ পাই না, -1 ডিগ্রিতেও পাই না। ধরো সাপোজ আরো 2 কমলাম, -2 ডিগ্রিতে যাওয়ার পরে আমি পাই বরফ, সাপোজ কথার কথা। আবার আমি এই চাপে কৃত্রিম উপায়ে আমার রুমে এই চাপটা অর্জন করছি, এটা 1 এটিএম একটু বড় চাপ অর্জন করার পরে আমি দেখছি যে 100 ডিগ্রিতে আমি বাষ্প বা বয়েল করতে পারতেছি না, পানির বলও করতেছে না। তখন আমার 100 চেয়ে আরো বেশি, ধরো সাপোজ 105, হ্যাঁ 105 ডিগ্রি সেলসিয়াস বা 105 বা 378 কেলভিন তাপমাত্রা। তো তখন আমি বয়েল হইতে দেখতেছি, অর্থাৎ বল করতে দেখতেছি। বাট তার আগে 102 103-এও সে পানি, বাট আগে নর্মালি কিন্তু 102 103-এ সে পানি ছিল না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম যে চাপ বাড়াইলে গলনাঙ্কটা কমে গেছে না, আগে যা ছিল তার চেয়ে একটু কমে গেছে। স্ফুটনাঙ্কটা বেড়ে গেছে না, আগে 100 ছিল আরো বেড়ে গেছে। কেন গেছে? এবার আসি কেন গেছে। এটা দেখলাম গ্রাফিক, ঘটনাটা হয় কি, ফলাফলটা কি, এবার আসি কেন হয়। সো একটা জিআইএফ আমি তোমাদের দেখাচ্ছি, এটা একটু বড় করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি। আচ্ছা, একটা জিআইএফ আমি তোমাদেরকে দেখাই। একটা জিআইএফ দেখো, একটা লোক এখানে আছে, কি করতেছে? একটা বরফ আছে এখানে, এখানে একটা কি আছে? বরফ আছে। আচ্ছা, এখানে সাদা একটা দাগ আছে, সাদা দাগটা একটু সরাই দিই। ওকে, একটা লোক আছে এখানে, একটা বরফ আছে রাখা। হ্যাঁ, লোকের চারপাশে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। চারপাশে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এই বরফটা রাখছে লোকটা, বরফের সাথে একটা কাজ করছে, সেটা হচ্ছে একটা সুতা দিয়ে সুতার এক পাশে বোতল, সুতার আরেক পাশে আরেক বোতল, মানে সুতার দুই পাশে দুইটা ভর ঝুলাইছে। দুই পাশে দুইটা কি ভর ঝুলাইছে। আবার দেখো, এই যে এইটার সাথে এই যে এই পাশে একটা সুতা, এই পাশে একটা সুতা, সুতার এই মাথার সাথে একটা বোতল, ওই মাথার সাথে একটা বোতল, দুই পাশে দুইটা ভর ঝুলাইছে। ঝুলাই কার উপরে দিয়ে দিছে? বরফটার উপরে দিয়ে দিছে। এই যে বরফটার উপরে দেখো বোতল সহ, যে এই পাশে একটা বোতল আছে, ওই পাশে একটা বোতল আছে, বোতল সহ দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে খেয়াল করতেছি কি, যে বাকি বরফের কিছু হয় না, বাট সুতাটা যেই বরফ যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গাতে বরফ কাটা শুরু করছে। বরফ কাইটে 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 কেটে যাচ্ছে ওই বরাবর। সে কিছুই করে নাই, কিন্তু সে কিন্তু কাটাকাটি করে নাই, সে জাস্ট এই যে বরফ, এই পাশ দিয়ে একটা সুতা, এই মানে একটাই সুতা, একটা সুতার মাথায় এই পাশে বোতল ঝুলানো, আরেকটা সুতার মাথায় এই পাশে বোতল ঝুলানো, দুইটা বোতল ঝুলাই দিছে, মানে দুইটা ওয়েট ঝুলাই দিছে। এটার উপরে কি একটা চাপ পড়তেছে না? একটা চাপ পড়তেছে। সব বরফের উপরে চাপ পড়তেছে না, সুতার নিচে, সুতার ইমিডিয়েটলি নিচে যে বরফটা আছে সেখানে একটা চাপ পড়তেছে। এন্ড চিন্তা করে দেখো, আমরা কি করছি? চাপ বাড়াইছি, বরফের উপরে চাপ বাড়াইছি। চাপ বাড়াইলে আমার গলনাঙ্ক কমে গেছে। এখন এই কথাটা ব্যাখ্যা করাটা কিন্তু ইজি। বাকি বরফ গলতেছে না, বরফের নিচের অংশ কেটে যাচ্ছে, মানে কি গলে গলে কাটতেছে, এটা তো ছুরি চালায় কেউ কাটতেছে না, গলে কাটতেছে এটা। সো গলে কাটতেছে, দ্যাট মিনস গলতেছে কেন? চারপাশে তো 0 ডিগ্রি সেলসিয়াস তো গলা উচিত না, এটা হচ্ছে গলনাঙ্ক, মানে আরেকটু বাড়াইলে গলবে, 0.1 ডিগ্রি হইলে গলবে, ওইটা হচ্ছে গলার মুহূর্ত, মানে গলা শুরু হবে, বাট গলে যাবে না, ফুললি গলে যাবে না। বাট যেই জায়গায় আমি সুতা বসাইছি, যেই জায়গায় চাপ পড়তেছে বরফটার উপরে, সেই জায়গাটা গলা শুরু করছে ইমিডিয়েটলি। অ্যান্ড গলা শুরু করার কারণটা কি? কারণটা হচ্ছে বাকি যে চারপাশের বরফ, এই চারপাশের বরফ, ওদের গলনাঙ্ক 0 ডিগ্রি, চারপাশে আছে 0 ডিগ্রি, ওরা গলে না, ওরা গলতেছে না, ওরা বরফ রূপেই আছে। অ্যান্ড যেইটার সুতা বসাইছি, যেটা সুতার ঠিক নিচে সরু একটা বরফ যে আছে, সেইটার মধ্যে গলনাঙ্ক হয়ে গেছে -10 ডিগ্রি। এখন -10 ডিগ্রি দিলে সে যাবে কোন দশায়? যে পানি আর বরফের একদম মাঝামাঝি দশাটায়। কিন্তু যে আমার চারপাশের রুমে তাপমাত্রা কি? 0 ডিগ্রি। চারপাশের বরফগুলোর গলনাঙ্ক কি? 0 ডিগ্রি। কিন্তু সুতার নিচের বরফের গলনাঙ্ক কি?
-10 ডিগ্রি। তাহলে চিন্তা করে দেখো, গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রা তুমি দিয়ে রাখলে একটা বস্তুতে সে কি গলে যাবে না? অবশ্যই গলে যাবে। তাহলে চারপাশের বরফ গলনাঙ্কের সমান তাপমাত্রায় আছে, গলতেছে না। বাট সুতার নিচের বরফ গলনাঙ্ক -10, ওর গলনাঙ্ক -10, বাট রুমের তাপমাত্রা এই মুহূর্তে কত? 0। তার মানে সে গলনাঙ্কে -10 চেয়ে 0 বড় না? গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রায় সে আছে, গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রা থাকলে সে কি হয়ে যায়? গলে যায় টোটালি। সো চাপ বাড়াইলাম, গলনাঙ্ক কি হয়েছে? কমে গেছে। এই যে কমে গেছে কেন? কোন ওই যে -10 যে বলছি ভাইয়া কথাটা, কার থেকে কম? 0-র থেকে কম। নর্মালি হয় 0, নর্মালি হয় 0। এখন চাপ বাড়াইছি, চাপ বাড়াইলে গলনাঙ্ক কমে গেছে, কমে বামে চলে আসছে, দ্যাট মিন্স -10 হয়েছে। এই যে একটু এদিকে সরে আসছে না, এদিকে সরে আসা মানে কি? তাপমাত্রা কমে যাওয়া। গলনাঙ্ক একটু কমে গেছে, উপরে গেলাম, গলনাঙ্ক একটু কমে গেছে। তো চাপ বাড়াইছি, গলনাঙ্ক কমে গেছে। তাহলে এই ব্যাখ্যাটা আশা করি তোমরা সবাই বুঝছো, এন্ড এখানে এক্সপেরিমেন্ট করে আমি দেখানোর চেষ্টা করছি। ওকে ফাইন। এরপরে আসি আমার সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রেসার কুকার। এটা ব্যাখ্যা করবো এখন। চাপ বাড়াইছি, স্ফুটনাঙ্ক কেন বাইরে গেল? চিন্তা করে দেখো, প্রেসার কুকারে মাংস রানতে তুমি বাসায় আম্মুকে জিজ্ঞেস করো, যদি তোমার নিজের জানা না থাকে, কুরবানির সিজন তো কয়দিন আগে গেল। সো গরুর মাংস যখন রান্না করে, প্রেসার কুকারে রান্না করলে খুব দ্রুত রান্না হয়, পাতিলে রান্না করলে খুব আস্তে রান্না হয়। এই জিনিসটার ব্যাখ্যাটাও আমি দিব। সো এই যে প্রেসার কুকারে আসলে হয় কি? প্রেসার কুকারে যে রান্নাটাই করতেছো, পানি তো থাকি অবশ্যই, রান্নার ইনগ্রেডিয়েন্টস না একটা, পানি থাকে, পানি গরম হয়। পানি 100°C স্ফুটনাঙ্ক হয় নরমালি ATM চাপে, মানে যখন পাতিলে রান্না করতেছো তখন তোমার যখন উপরে ঢাইকে দিচ্ছ না কিছু দিয়ে, তখন 100°C সে কি হয়? বাষ্পে পরিণত হয়। 100°C একটু বাড়লেই সে বাষ্পে পরিণত হয়। দ্যাট মিনস 100°র বেশি সে আর যাইতে পারে না। 100°র বেশি গেলেই তো সে বাষ্প হয়ে পাতিল ছেড়ে চলে যায়, পাতিল ছেড়ে চলে যায়। তাহলে ওই জায়গায় তাপমাত্রা কত থাকবে? থার্মোমিটার ডুবাই দেখবে 100ই থাকতেছে। তাপমাত্রা 100-র চেয়ে বেশি হওয়ার কিন্তু সুযোগ নাই। 100-র চেয়ে বেশি হলে সে তো আর ওই জায়গায় থাকতেছে না, সে কই চলে যাচ্ছে? সে বাষ্প হয়ে চলে যাচ্ছে, তাই না? কিন্তু প্রেসার কুকার দিলে কি হয়? বাষ্পটা যাইতে পারতেছে না। এখান থেকে তৈরি হচ্ছে ঠিকই, বাষ্পটা যাইতে পারতেছে না। যখন সে যাইতে পারতেছে না, তখন এই যে প্রেসার কুকারের পানিটার কথা চিন্তা করো। প্রেসার কুকারের পানিটা আমি এখানে আঁকি, প্রেসার কুকারের পানিটা আমি এখানে আঁকি, যে প্রেসার কুকারের পানিটা, হ্যাঁ, এটা প্রেসার কুকারের ভেতরে যে পানিটা, এই পানিটা বাষ্প হয়ে কিছুটা উঠে, বাট আবার সে কি ব্যাক করে, কারণ এখানে তো ঢাকা, তাকে ঢেকে রাখছে। হ্যাঁ, সে আবার যখন ব্যাক করতেছে, তখন খেয়াল করে দেখো, প্রথম লেয়ার অফ পানি সাপোজ ওর 100°C সে বাষ্পে পরিণত হয়ে বাষ্পীভূত হয়েছে বা বাষ্প তৈরি হয়েছে। দ্বিতীয় যে লেয়ার, মানে এর পরের লেয়ার, সাপোজ ধরো এরা বাষ্প হয়ে গেছে, উঠে আবার বাউন্স করছে, দ্বিতীয় লেয়ার সে যখন বাষ্প হইতে চায়, তখন কিন্তু তার উপর থেকে বাষ্পগুলা চাপ দেয়, কারণ আগে হয়ে যাওয়া বাষ্পটা এমনি এসে তার একটা কি করে, একটা চাপ দেয়, নিচের দিকে চাপ দেয়। মানে সে তখন যে বাষ্প হওয়া মানে কি, পানির লেয়ার ছেড়ে যাওয়া, এই যে ছেড়ে যাওয়াতে সে একটা বাধা পায়, সে জিনিসটা এরকম হয়, সে যাইতে চায় উপরে, বাষ্প হওয়া, উপরে যেতে যাওয়া মানে বাষ্প হওয়া, আর উপরের বাষ্পটা তারে কি করে, একটা নেগেটিভলি উপরের থেকে একটা ধাক্কা দেয়। তুই বাষ্প হইস না, কমলাটা বলছে তুই বাষ্প হইস না, কারোটা বলছে আমি বাষ্প হব, তুই বাষ্প হইস না, আমি বাষ্প হব। তাহলে দেখা যায় তার ক্ষেত্রে তাপমাত্রা লাগে কি, তুলনামূলক আর একটু বেশি, দেখবেন 102°। এখন এই ব্যাটাও যখন মারামারি পারাপারি করে, আমি তো তাপ দিচ্ছি, কন্টিনিউয়াসলি তাপ দিচ্ছি না, কন্টিনিউয়াসলি তাপ দিলে তো তাপ বাড়বে। আগে বাড়তে পারতো না কেন 100 থেকে? কারণ আগে 100 থেকে বেশি হইলেই সে কি করতো, পাতিল ছেড়ে চলে যেত। কিন্তু এখন দ্বিতীয়টার ক্ষেত্রে ও যখন যাতে চাচ্ছে, তখন কিন্তু উপর থেকে একটা ধাক্কা আসতেছে, ধাক্কা আসলে এখান থেকে তাপ বেশি যোগান দেওয়া মানে কি, গতিশক্তি বেশি যোগান দেওয়া। গতিশক্তি বেশি যোগান দিলে কি, সে তারপরে ওকে হারায় আবার সে এরকম করে বাষ্প হইলো। এর পরের লেয়ার, ধরো সবুজ লেয়ারটা, এই সবুজ লেয়ারটা হচ্ছে এটা, হ্যাঁ, এই বেটায় বাষ্প হইতে যাচ্ছে, উপরে উঠতে যাচ্ছে, মানে বাষ্প হইতে যাচ্ছে। আর উপরে কালোটা, কালোটা তাকে আবার আইসে বসে, কালোটা কিন্তু একটু আগে নিজেও বাষ্প হইছে বেয়াদবি করে, এখন সে আবার আইসে কি করবে, সবুজটারে বুঝাবে যে আমি বাষ্প হইছি, ভুল করছি, তুই এখন বাষ্প হইস না। সো সবুজটা বলবে না আমি বাষ্প হবো। এরপরে সবুজটা কি করে, আরো ফাইট করলো, তারপরে সে ধরো 105°, তার ক্ষেত্রে বাজারে দামটা আরো বেড়ে গেছে, মানে 102 থেকে এখন 105, সে পরে 105° পরিমাণ তাপমাত্রা অর্জন করার পরে সে বাষ্প হয়েছে। দ্যাট মিনস এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে প্রেসার কুকারের ভেতরে নর্মালি যেই তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, প্রেসার কুকারের ভেতরে এক্সট্রা চাপ আসে আগে হয়ে যাওয়া বাষ্পগুলো থেকে, সেই চাপের কারণে তার কি ইমিডিয়েটলি বেশি তাপমাত্রা দরকার, বাষ্প হওয়ার জন্য বেশি তাপমাত্রা। তার মানে প্রেসার কুকারে থাকা যে পানিটা, ওই পানিটা কত ডিগ্রি পর্যন্ত থাকে, ওই পানিটার 105-110° পর্যন্ত হয়,
ওই পানিটা 105 থেকে 110 ডিগ্রি পর্যন্ত হয়। এর চেয়েও বেশি যদি হয়ে যায়, অনেক বেশি যদি হয়ে যায়, তাহলে কি উপরে বাসি আছে না, এই বাসিটা এরাও তো চাপ দেয়। এমন না যে ওরা শুধুমাত্র নিচের পানিগুলোরই চাপ দেয়, উপরে যা চারপাশে যা আছে সবাইরই চাপ দেয় বাষ্পগুলা। সো উপরে বাসিটা বাজা শুরু করে একটা সার্টেন প্রেশারের উপরে গেলে, তো তখন কি আমরা এই যে বাসি শুনতে পারি, প্রেশার কুকারের বাসি শুনতে পারি, এখান থেকে প্রচুর বাষ্প বের হয়, তাই না? তখন প্রেশারটা একটু কমে। সো মোটামুটি প্রেশার কুকারে এইরকম একটা তাপে রান্না হয়। সো বেশি তাপে মাংস রান্না করলে মাংস সিদ্ধ হয় তাড়াতাড়ি। 100 ডিগ্রি সেলসিয়াসে মাংস রান্না করলে যে এরকম সিদ্ধ হবে, 110 ডিগ্রি তাপমাত্রায় মাংস রান্না করলে তার চেয়ে অনেক বেশি সিদ্ধ হবে। তাই আমার রান্নার সময়টা কি কম লাগে, রান্নার সময়টা কি তুলনামূলক কম লাগে। তাহলে আমি কথায় কথায় কিন্তু প্রেশার কুকারের মেকানিজমটা তোমাদের বুঝে দিচ্ছি। এখন এইটার মধ্যে কিন্তু এই জিনিসটা লুকানো, চাপ বাড়ছে, কার কর্তৃক চাপ বাড়ছে, আগে হয়ে যাওয়া বাষ্প কর্তৃক চাপ বাড়ছে। চাপ বাড়ার কারণে এক বাষ্প যে স্ফুটনাঙ্ক বাষ্প হওয়ার জন্য যে প্রয়োজনীয় তাপ, সেই তাপটা আগে ছিল 100, তারপরে হয়েছে 102, তারপরে 105, তারপরে 107, এরকম করে একটা সার্টেন লেভেল হয়। তারপরে আবার প্রেশার কুকারের বাসি বাজলে এটা আবার কি ফল করে, কিন্তু 105 বা 110 এরকম টাইপের মানই থাকে, ঠিক আছে? কারণ অত ফল করতে পারে না, আবার তো বন্ধ হয়ে যায়, কিছু পরিমাণ বেরোয় আবার বাসিটা বন্ধ হয়ে যায়, চাপ দিয়ে ফেলে, তাই না? তাহলে আমরা দেখলাম এই দুইটা ঘটনার মাধ্যমে চাপ বাড়াইলে কি হয়, স্ফুটনাঙ্ক বাড়ে। চাপ বাড়াইলে কি হয়, স্ফুটনাঙ্ক বাড়ে। তাহলে এই গ্রাফগুলো তো আশা করি ক্লিয়ার। তাহলে চাপ বাড়াইছি, উপরে গেছি, গ্রাফ বরাবর উপরে যাওয়া মানে চাপ বাড়ানো, উপরে গেছি ডানে সরতে হইছে মানে স্ফুটনাঙ্ক বাড়াইতে হইছে। আবার গলনাঙ্কের ক্ষেত্রে উপরে গেছি বামে সরতে হইছে, গলনাঙ্ক কমতে হইছে। এখন ভাইস ভার্সা ভাবে চিন্তা করা যায় না, চাপ বাড়াইলে যদি গলনাঙ্ক কমে, চাপ বাড়াইলে যদি স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমাইলে কি হবে, উল্টাটা হবে। চাপ কমাইলে কি হবে, উল্টাটা হবে। এই অ্যারোগুলো দেখো, চাপ কমাইলে গলনাঙ্ক কি হবে, এইটাই যেমন চাপ বাড়াইলে গলনাঙ্ক কমছে, এখন উল্টাটা হবে, চাপ কমাইলে গলনাঙ্ক বাড়বে, এটার রিভার্সটা। চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়ছিল, তার মানে চাপ কমাইলে স্ফুটনাঙ্ক কমবে, ঠিক আছে? চাপ কমাইলে কি হবে, স্ফুটনাঙ্ক কমবে। এর জন্য দেখবা যে পাহাড়ের উপরে যদি রান্না করো আরো দেরিতে রান্না হবে। কেন? কারণ পাহাড়ের উপরে চাপ আরো কম। নর্মালি তো 1 ATM এ কি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বয়েল হয়, প্রেশার কুকারে 105 110 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হয়। পাহাড়ের উপরে 1 ATM এর চেয়েও কম চাপ, দ্যাট মিনস ওইখানে কি 70 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি, এত কম না, 90 ডিগ্রি সেলসিয়াস 92 ডিগ্রি সেলসিয়াস, 90-92 ডিগ্রি সেলসিয়াসের রান্না কি আরো স্লো হবে, ঠিক আছে? তো আমি কথায় গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, সো দ্যাট তোমরা এই জিনিসগুলো মনে থাকে। তাহলে আমরা দেখো গ্রাফটাতেও এটা করছি, 1 ATM এর নিচে যখন নামছি, চাপ যখন কমাইছি, এই পয়েন্টটা আগে যেমন উপরে ওঠার সময় বামে সরে গেছিল, নিচে নামার সময় ডানে সরে যাবে। এই পয়েন্টটা যেমন উপরে ওঠার সময় ডানে সরে গেছিল, নিচে নামার ফলে বামে সরে যাবে। এখন এইভাবে যদি আমি প্রত্যেকটা পয়েন্ট বসাই গ্রাফের পয়েন্টগুলো মিলানোর চেষ্টা করি। এন্ড একটা কথা বলে রাখি, এই নীল দাগের বাম পাশে বরফ, নীল দাগের ডান পাশে পানি, লাল দাগের ডান পাশে বড় বাষ্প, লাল দাগের বাম পাশে কি পানি, ঠিক আছে? সো এখন আমরা যদি একটা দাগ টেনে দিই, এই জায়গায় বরাবর দাগ, এই জায়গায় বরাবর দাগ, তাহলে এই নীল দাগটা হচ্ছে সেই দাগ যেই দাগটা কি বিভিন্ন চাপে গলনাঙ্ককে রিপ্রেজেন্ট করতেছে, বিভিন্ন চাপে গলনাঙ্ককে রিপ্রেজেন্ট করতেছে। লাল দাগ হচ্ছে সেই দাগ যেটা বিভিন্ন চাপে বিভিন্ন স্ফুটনাঙ্ককে রিপ্রেজেন্ট করতেছে। এই নীল দাগ বরাবর তাপমাত্রায় গেলে তুমি আসলে গলনাঙ্ক হয়ে গেছো। গলনাঙ্ক থেকে কম বরফ, গলনাঙ্ক থেকে বেশি পানি, কারণ ডানে যাওয়া মানে কি বেশি, বামে যাওয়া মানে কি কম। লাল দাগের ডান পাশে বাষ্প, লাল দাগের বাম পাশে পানি। তাপ বাড়াইলে গলনাঙ্ক থেকে তাপমাত্রা বাড়াইলে বাষ্প, গলনাঙ্ক থেকে তাপমাত্রা কমাইলে পানি। তাহলে এই যে তাদের মিললে, তাদের ডাকগুলো টাইনে দিলে ব্যাক টু ব্যাক, কারণ নিচে নামলে আরো বেশি ক্লোজ হবে, যত উপরে যাবো তত ছড়াচ্ছে, যত নিচে যাবো তত ক্লোজ হবে। ক্লোজ হইতে একটা জায়গায় যেয়ে কি মিলবে না, নামতে একটা জায়গায় যেয়ে কি মিলবে। এটা অ্যাকচুয়ালি আরো নিচে নামানো উচিত ছিল, যে একাডেমি থেকে কমতে আরো নিচে দিলে তোমরা আরো বুঝতে সুবিধা হতো, বাট স্টিল আমি গ্রাফটা এইভাবে দেখানোর চেষ্টা করছি। সো ঠিক যেই চাপে এই ঘটনাটা ঘটে, নামতে মিলতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেই জায়গায় যায় একদম মিলে যায়, যে জায়গায় যে একদম মিলে যায় গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এক জায়গায় মিলে যায় যেই পয়েন্টটাতে, সেই পয়েন্টটা কোন চাপে অর্জন হচ্ছে, 0.006 ATM, 1 ATM থেকে কমতে। আর এই জায়গায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উভয়ই এক কথা, আর ওই এক কথাটাকে 273.16 কেলভিন তাপমাত্রা। এই এক কথাটাকে 273.16 কেলভিন তাপমাত্রা। তুমি যদি বলো ভাইয়া 273.16 কেলভিন তাপমাত্রায় ত্রৈধবিন্দু পাওয়া যায়, আমি বলবো ভুল। 273.16 কেলভিন তাপমাত্রায় 0.006 ATM চাপে ত্রৈধবিন্দু পাওয়া যায়। যদি তুমি এই তাপমাত্রাটাতেই থাকো, এটা তো ওই তাপমাত্রাটা, তাই না? এই তাপমাত্রায় থাকো, আরো উপরে উঠো, এটা কোন পয়েন্ট, 273.16 কেলভিন তাপমাত্রার পয়েন্ট না? কিন্তু এই জায়গায় তুমি যদি বলো এটা ত্রৈধবিন্দু হবে, তুমি যদি 1 ATM চাপে বলো এটা ত্রৈধবিন্দু হবে, আমি তো বলবো না, কই দেখতেছো এটা ত্রৈধবিন্দু, এটা তো পানির মধ্যে পড়ছে, এটা তো পানি, এটা তো ত্রৈধবিন্দু না। বাট এখানে তুমি যদি বলো এটা ত্রৈধবিন্দু, আমি বলবো হ্যাঁ এখন ঠিক আছে, এখানে না বরফ, না পানি, না বাষ্প, একাধারে
তিনটাই গলনাঙ্ক ছোটনাঙ্ক কি হয়েছে মিলে গেছে। এই পর্যন্ত আলোচনা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, তারপরে আমরা আমাদের বাকি আলোচনা প্রসিড করব। আমরা ত্রৈধবিন্দু কি সেই পর্যন্ত বুঝলাম, একটু কমেন্টে জানাও এই পর্যন্ত আলোচনা বুঝছো কিনা, তারপরে আমরা বাকি আলোচনা শুরু করব। বলো এই পর্যন্ত বুঝছো কিনা বলো। আচ্ছা, প্রেসার আরো কমে গেলে গ্রাফটা কিন্তু আরো অনেক বৈচিত্র্যময় হয়, ওখানে আরো অনেকগুলো, আমরা শুধুমাত্র কি দিয়ে বুঝি, সলিড, লিকুইড, ভেপার দ্বারা পরিচিত আরো অনেক স্টেট আছে, কিন্তু এক একটা পদার্থের আরো ভিন্ন ভিন্ন তাপমাত্রা চাপে আরো স্টেট আছে, এগুলোর বাইরেও, এই তিনটার বাইরেও, কিন্তু ওইগুলো আমাদের সিলেবাসে নাই, এর জন্য আমি আর ওইগুলো নিয়ে আলাদা করে আলোচনা করছি, ওইগুলো নিয়ে আরো আছে, তোমরা ইউটিউবে গুগলে সার্চ দিবা, অনেক কিছু অবস্থা পাবা। ওকে ফাইন, এই পর্যন্ত বুঝছো কিনা বলো, বুঝলে আমরা আমাদের পরে আলোচনায় আগাই। ওকে ফাইন, রিমা আক্তার বুঝছি, অঙ্গন বুঝছি, সাগরিকা হেমব্রম ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আলোচনা, তোমরা বলছো মুক্তা কমেন্ট করছো, আমিনা চাই কমেন্ট করছো, খান আজমল কমেন্ট করছো, রুমাইল কমেন্ট করছো, সো মোটামুটি সবাই বলতেছো বুঝছি। ওকে ফাইন, তাহলে এবার চলো আমরা এইটার পরের পোর্শনের আলোচনায় চলে যাই। সো পরের আলোচনাটার মধ্যে আমরা চলে যাই। ওকে ফাইন, আমরা এক স্থির বিন্দু নীতি পড়ছি, তারপরে তার মধ্যেই পড়ছি এক স্থির বিন্দু নীতিতে কাকে আদর্শ ধরে তৈধবিন্দু নিয়ে এখন পড়ছি। এখন এক স্থির বিন্দু নীতি কেমনে মাপা হয়, তৈধবিন্দু বুঝলাম, এক স্থির বিন্দু নীতি বুঝলাম, এখন কেমনে মাপবো, এবার হিসাব মাপ ঝোঁকে আসি, এটাই মজার পার্ট। আমরা তাপমিতিক ধর্ম কি পড়ছি না? পড়ছি। তাপমিতিক ধর্ম কি শুধুই দৈর্ঘ্য প্রসারণ? না, অনেক কিছু হইতে পারে না, রোধ হইতে পারে না, ভোল্টেজ হইতে পারে না, যে কোনো তাপমিতিক বস্তুর যে কোনো তাপমিতিক ধর্ম তাপমাত্রার সমানুপাতিক, কারণ তাপমাত্রা বাড়াইলে কমাইলে ওইটা সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে, আমি বলছি। সো এটা এই লেখাটা বুঝো কিনা বলো, তাপমিতিক ধর্ম তাপমাত্রার সমানুপাতিক, একটু আগের কথাটাই, পারদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়ালে প্রসারণ হয়, কার প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ হয়, দ্যাট মিন্স তাপমাত্রা বাড়াইছো দৈর্ঘ্য বাড়ছে, তাপমাত্রা বাড়াইছো দৈর্ঘ্য বাড়ছে, কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়াইলে আরেকটা বাড়তেছে, সমান হারে বাড়তেছে, তাহলে তাপমিতিক ধর্মটা তাপমাত্রার কি সমানুপাতিক। এইখান থেকে তাপমিতিক ধর্মকে আমরা কোন চলকে নেই, তাপমিতিক ধর্মকে আমরা এক্স চলকে প্রকাশ করি, কোন চলকে প্রকাশ করি, এক্স চলক দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এক্স ক্যান বি দৈর্ঘ্য, এক্স ক্যান বি রোধ, এক্স ক্যান বি ভোল্টেজ, যে কোনো কিছু হতে পারে, এক্স কিন্তু শুধু দৈর্ঘ্য না, চাপও না, বিভিন্ন কিছু হতে পারে, এটা থার্মোমিটারের উপর ডিপেন্ড করে, কোন থার্মোমিটারের তাপমিতিক ধর্ম কোনটা, এক্স হচ্ছে সেটা। সো যে কোনো থার্মোমিটারই হোক না কেন, সেই থার্মোমিটারের এক্স তাপমাত্রার সমানুপাতিক, এক্স সমানুপাতিক টি, সমানুপাতিক থেকে সমান সমান আসলে আমরা জানি সমান সমান একটা ধ্রুবক আসবে, আমার সমান সমান আর একটা ধ্রুবক আসবে, এই যে সমান সমান আর ধ্রুবক আমার চলে আসছে, দেন তাপমাত্রাটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, আমি কি করছি, তাপমাত্রাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি এক্স বাই টি সমান সমান কি কে দিয়ে ধ্রুবকটারে বোঝাচ্ছি আমি। তার মানে যে কোনো থার্মোমিটারের যে কোনো তাপমাত্রায় তাপমিতিক ধর্ম ওই তাপমাত্রার মানের অনুপাত একটা ধ্রুবক মান, ওই তাপমাত্রার মানের অনুপাত একটা ধ্রুবক মান, দ্যাট মিন্স আমি আবার বলি, তাপমিতিক ধর্ম ও তাপমাত্রার অনুপাত একটা ধ্রুবক, তাপমিতিক ধর্ম ও তাপমাত্রার অনুপাত একটা ধ্রুবক। এটা কিন্তু যে কোনো থার্মোমিটারে যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে এটা প্রযোজ্য। থার্মোমিটার ওয়াইজ এই কে এর মানটা ফিক্সড হয়, থার্মোমিটার ওয়াইজ এই কে এর মানটা ফিক্সড হয়, পারদ থার্মোমিটারের জন্য এটা অলওয়েজ কে, এটা তুমি যে কোনো তাপমিতিক ধর্ম বা যে কোনো তাপমাত্রাই দাও না কেন, তোমার বডির তাপমাত্রা আর তোমার বডিতে থার্মোমিটার লাগানোর পরে যে দৈর্ঘ্যের মান, দৈর্ঘ্য ডিভাইডেড বাই তাপমাত্রা, যেই মানটা পাবা, একজন জ্বর সহ মানুষ, একজন কোভিড পেশেন্টের গায়ে তুমি থার্মোমিটারটা লাগানোর পরে কোভিড পেশেন্টের জ্বর তো তাপমাত্রা তোমার চেয়ে বেশি, তখন তুমি যে দৈর্ঘ্যটা পাবা, তখন তুমি যেই তার তাপমাত্রাটা পাবা, তখন তুমি তার যে দৈর্ঘ্যটা পাবা, তাপমাত্রা দৈর্ঘ্যটা বসাই দিবে এখানে, স্কেল দিয়ে মাপতে পারো না, সেন্টিমিটার মিলিমিটার স্কেল দিয়ে বসাই মাপবা, এটা বসাই দিবে এখানে, তার যে বডি টেম্পারেচার সেটা বসাই দিবে এখানে, ভাগ করো, ওই একই মানই পাবা, একটা স্পেসিফিক থার্মোমিটারের জন্য এই কেটা ধ্রুবক হয়ে যায়। ওকে, দ্যাট মিন্স আমরা ত্রৈধ বিন্দুর তাপমাত্রা জানি 273.16 কেলভিন। এই তাপমাত্রায় যে কোনো একটা বস্তুর যে কোনো একটা থার্মোমিটার দিয়ে কি করতে পারি, তাপমিতিক ধর্মটা মাপতে পারি না। কি বলতে চাচ্ছি আমি একটু বুঝাই বলি। আমাদের একটা থার্মোমিটার আছে, আমাদের বাসায় একটা থার্মোমিটার আছে, এই থার্মোমিটারটারে আমি নিলাম, নিয়ে কি করছি, আমি এই থার্মোমিটারটারে নিয়ে এই যে এই জায়গায় চলে আসছি, নিয়ে কি করছি, আমাদের বাসার একটা থার্মোমিটার, ওই থার্মোমিটারটারে নিয়ে আমি এই জায়গায় ওই থার্মোমিটারটাকে নিয়ে আমি এই যে ওর গায়ে লাগাইলাম, আমাদের বাসার থার্মোমিটারটা যে কোনো একটা থার্মোমিটার নিয়ে ওর গায়ে লাগাইলাম, ওর গায়ে লাগাইলে কি আমি একটা রিডিং পাবো না, একটা রিডিং পাবো, একটা হাইট উঠে দেখতে পাবো। এখানে দাগ কাটা না থাকবো, আমার থার্মোমিটার ধরো দাগ কাটা নাই, দাগগুলো মুছে গেছে,
ওইটা দিয়েও আমি কাজ চালাইতে পারবো। কেমনে আমি বলি, আমাদের বাসার যে থার্মোমিটার, ওই থার্মোমিটার সাপোজ ধরো এটা তোমার কাছে আছে, এটা থাকতে হবে অবশ্যই, এটা ধরো আছে ওই চাপে ওই 273.16 কেলভিন তাপমাত্রায়, তুমি এটা লাগাইলা ওর গায়ে, লাগানোর পরে তুমি একটা কি পারদটারে বা তোমার যে থার্মোমিটারটা আছে ওই থার্মোমিটার দাগ মুছে গেছে, বাট পারদটারে দেখা যায় কতটুকু উঠছে, তুমি তোমার বাসার যে সেন্টিমিটার স্কেল আছে ছোট স্কেলগুলো, ওই ছোট স্কেল দিয়ে তার দৈর্ঘ্য মাপবা, ওই দৈর্ঘ্যটারই আমরা কি বলবো, ওই দৈর্ঘ্যটারই আমরা বলবো এক্সটিআর, ওই দৈর্ঘ্যটারই আমরা কি বলবো এক্সটিআর। এক্সটিআর এক্স দিয়ে কি তাপমিতিক ধর্ম, দৈর্ঘ্য, আমার থার্মোমিটারের জন্য দৈর্ঘ্য হচ্ছে তাপমিতিক ধর্ম, পারদ থার্মোমিটার, ওই থার্মোমিটারটার ত্রৈধবিন্দুর তাপমাত্রার গায়ে লাগানোর ফলে যেই মান দিবে, দৈর্ঘ্যের যেই মান দিবে সেটাকে বলবো এক্সটিআর। আর এটার তাপমাত্রা কত, এটার তাপমাত্রা হচ্ছে 273.16, দ্যাট মিনস 273.16 কেলভিন তাপমাত্রায় যেই তাপমিতিক ধর্ম পাবো সেটাকে আমরা কোন চলকে রাখতেছি এক্সটিআর। টিআর কোথা থেকে আসছে, ট্রিপল পয়েন্ট, এই যে এখান থেকে টিআর টা চলে আসছে, এক্সটিআর বলে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ট্রিপল পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 273.16 কেলভিন, আর ওই জায়গায় থার্মোমিটার লাগানোর পরে যেই মানটা আমি পাবো দৈর্ঘ্যের সেটা হচ্ছে আমার এক্সটিআর। এখন আমরা তো একটা বস্তুর তাপমাত্রা মাপতে চাই, তাই না? ধরো তুমি ধরো তোমার থার্মোমিটার দিয়ে একটা কোভিড পেশেন্ট তোমার বাসায় আছে কিনা, বা তোমাদের বাসায় ধরো কারো জ্বর অনুভব হচ্ছে, তার তাপমাত্রাটা মাপতে চাও তুমি, তোমার থার্মোমিটারের দাগ মুছে গেছে, ওইটা দিয়ে মাপতে চাও, তাহলে তুমি ওইটার গায়ে লাগাইলা, প্রথমে লাগায় কাকে পাইছো, লাগায় তুমি এক্সটিআর কে পাইছো, এক্সটিআর কে পাইছো 273.16 কেলভিন তাপমাত্রায় তোমার বানানো তোমার বাসার থার্মোমিটার যেটা দাগ মুছে গেছে ওইটা লাগানোর ফলে এক্সটিআর পাইছো। এটা সামথিং একটা সেন্টিমিটার মিলিমিটারে মান আসবে, যেই স্কেল দিয়ে ব্যবহার করছো সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি যে কোনো একটা মান আসবে, দৈর্ঘ্যের মান, পারদের দৈর্ঘ্য। তুমি যেই বস্তুটার বা যেই লোকটা ডাউট করতেছো ওর কোভিড হতে পারে, উনার গায়ে তুমি এই তোমার যে দাগ মুছে যাওয়া থার্মোমিটার ওইটা লাগাইলা, উনার তাপমাত্রা তুমি জানো না, তোমার প্রুফ করতে হবে উনার জ্বর বা উনার জ্বর আসছে কিনা এটা মাপতে হবে। সো তাহলে তুমি উনার তাপমাত্রা জানো না, উনার তাপমাত্রাকে তুমি ধরে নিলাম মনে মনে টি, এটাই তোমার টার্গেট বের করা, এটাই তোমার টার্গেট। এখন ওই লোকের গায়ে লাগানোর ফলে তুমি যে তাপমিতিক ধর্মটা পাবা, মানে তুমি ওই লোকের গায়ে লাগাইলে লাগানোর ফলে তুমি যে রিডিংটা পাবা, যেই মানটা পাবা, অবশ্যই বরফের গায়ে লাগানোর ফলে যেটুকু হাইট উঠে আছে একটা লোকের জ্বর, ওই লোকের গায়ে লাগাইলে আরো বেশি উঠবে, আরো বেশি হাইট উঠবে, তখন তুমি আরেকবার স্কেল দিয়ে মাপবা, তখন তুমি দৈর্ঘ্যের যে মান পাবা এটাও সামথিং সেন্টিমিটার মিলিমিটারে আসবে, এটা যে এককে রাখবে এটা সেই এককেই রাখবা, এটা সেন্টিমিটার দৈর্ঘ্য মাপলে এটাও সেন্টিমিটারে মাপবা। তাহলে এইটা তুমি জানো, এটাও তুমি জানো, এই দুটো তুমি জানো, তোমার টার্গেট কাকে বের করা, ওকে বের করা, তুমি কিন্তু বের করতে পারবা। এখন কেমনে বের করতে পারবা, দেখো আমরা একটু আগে বলছি x/t = কে, তোমার তো একটা থার্মোমিটারই ব্যবহার করছো দুই জায়গায়, লোকের গায়েও যেটা লাগাইছো ত্রৈধবিন্দুতেও সেটাই লাগাইছো, xtr/273.16 এই ফর্মুলা বসাইছি আমি, তাপমিতিক ধর্মের মান ডিভাইড বাই তাপমাত্রার মান ইকুয়াল টু ধ্রুবক, আবার লোকের গায়ে লাগানোর ফলে তাপমিতিক ধর্মের মান ডিভাইড বাই লোকের তাপমাত্রার মান, এটাও সেই একই ধ্রুবক, এটাও যেই ধ্রুবক দিবে এটাও সেই একই ধ্রুবক। একটু আগেই বলছি ভাইয়া কে হচ্ছে থার্মোমিটার স্পেসিফিক ধ্রুবক, একই থার্মোমিটার দিয়ে দুইটা আলাদা আলাদা কে পাবা না, তাপমিতিক ধর্ম ডিভাইড বাই তাপমাত্রা দিয়ে সেই একই কেই পাইতে হবে ধ্রুবক যেহেতু। xtr/273.16 এটাও কে, x/t এটাও কে, তাহলে এইটা তো আমার দরকার নাই, আর কে এর মান কে আর দরকার আছে না, এইটা যদি জানা থাকে টিটাকে আমি আননোন হিসেবে বের করতে পারবো না, পারবো। এর জন্যই দেখো ভাইয়া পরের লাইনে এই ফর্মুলাটাকে চেঞ্জ করে এইভাবে লিখছি, এই যে xtr/273.16 x/t কে আমি এই জায়গায় নিয়ে এইভাবে লিখছি। আমার টার্গেট কাকে, টি কে বের করা, টি কে একপাশে করছি টিকে, টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে x বাই, এই যে টিটাকে ওই পাশে গেছে xt এরটা এই পাশে আসছে 273.6 এই পাশে গেছে গুণ আকারে, তাহলে টি ইকুয়াল টু x বাই xt ইনটু 273.16 মিলাও ভাইয়া যেটা লিখছি ঠিক কিনা, মিলাও, ভুল হইলে বললো, ভাইয়া যেটা লিখছি ঠিক কিনা বলো, x t ইকুয়াল টু x বাই xt ইনটু 273.6, এই জায়গায় x জানা থাকলে যেটা বডির লোকের গায়ে লাগায় তুমি জানছো বলতে পারি সেন্টিমিটার মিলিমিটারে মান আসবে, xtr জানা থাকলে এই দুটো জানা থাকলে তুমি টি পেয়ে যাবা। টিটাই যেটা আসবে সেটা হচ্ছে কেলভিনে ওই লোকের তাপমাত্রা, কেলভিনে মান জানা থাকলে তোমরা ছোটবেলায় এই ফর্মুলা সবাই শিখছো আশা করি, c/5 ইকুয়াল টু f-32/9 ইকুয়াল টু k মাইনাস 273 এটাও আমি দেখাবো কেমনে আসলে আসছে 273/5 এই ফর্মুলাটা তুমি যদি বসাও, এখানে তুমি কে এর ভ্যালু যেটা আছে এটা বসাই দিবা, সি এর ভ্যালুটা, সরি আমরা থার্মোমিটার জটটার মাপি ফারেনহাইট এর ভ্যালুটা আসবে, এটা যদি 100 প্লাস আসে, তুমি বলবো ওই লোকের জ্বর হয়েছে। তাহলে তুমি বাসায় বিজ্ঞানীর মতন থার্মোমিটার দাগ মুছে গেছে কিন্তু তুমি ঠিকই জ্বর মাপতে পারো, তোমার কোনো আর প্যারা নেই, থার্মোমিটারে দাগ মুছে গেলেও এখন থেকে তুমি কি করতে পারো, জ্বর মাপতে পারো। ইনফ্যাক্ট তোমার যদি পারদ থাকে কিছু, তুমি কলমে একটা ভাঙা কলমেও এইটা দিয়ে জ্বর মাপতে পারবা,
সামহাও জ্বর মাপতে পারো, তুমি বাসায় বসে এখন কি করতে পারবা, থার্মোমিটারের ব্যবসা দিয়ে দিতে পারবা। অ্যান্ড থার্মোমিটার ব্যবসা এখন কিন্তু খুব লাভজনক ব্যবসা, এখন কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হবে থার্মোমিটার, কারণ ঘরে ঘরে কোভিড হচ্ছে, ঘরে ঘরে থার্মোমিটার লাগতেছে, ঠিক আছে। এখন থেকে কিন্তু তোমাদের আমি ব্যবসা শিখাই দিলাম, আমাকে পার্সেন্টেজ দিবা যদি কোনো লাভ করতে পারো, ঠিক আছে, কারণ আমি শিখাই দিছি তো যতই হোক, রাইট। সো এখন থেকে তুমি কি করতে পারো, থার্মোমিটার বানাই ফেলতে পারো এই ফর্মুলাটা দিয়ে, বলে দিবা যে আপনার এখানে যেই মানটা আসবে, অথবা তুমি নিজেই দাগ কেটে দিবা, থার্মোমিটার বানাই দিলা তো দৈর্ঘ্য দিয়ে মাপতো আগে ওরা, তুমি সেন্টিমিটার মিলিমিটারের জায়গায় এক একটা সেন্টিমিটারের মান বসাই টি এর মানগুলা এখানে কনভার্ট করে করে মানটা লিখে দিবা, লিখে দিলেই তোমার বানানো থার্মোমিটার হয়ে গেল, ঠিক আছে। সো কারা কারা থার্মোমিটার বানাবা তারা কমেন্টে জানাও, আমি দেখি তোমাদের নামে একটা থার্মোমিটার। যেমন কামরুন নাহার মুক্তা বলছো, তাহলে ডিগ্রি মুক্তা 10 ডিগ্রি মুক্তা হইতে পারে, আব্দুর রহমান 10 ডিগ্রি আব্দুর রহমান হইতে পারে, তারপরে আদিব 5 ডিগ্রি আদিব হইতে পারে। এরকম ভাবে তুমি বলবা যে 5 ডিগ্রি আদিবের উপরে আসলে এটা হচ্ছে জ্বর, 5 ডিগ্রি আদিবের কম আসলে এটা হচ্ছে জ্বর নাই, তাহলে তোমার সবাই ভাবে বিজ্ঞানী, ঠিক আছে। যাই হোক, তো এই জায়গাটার মধ্যে আমরা এখান থেকে প্রথমে সরাসরি টি এর মানটা পাবো ক্যালভিনে, ক্যালভিন থেকে পরে কনভার্ট করে এই জিনিসগুলো পাবো, ওকে ফাইন। এখন আমরা এই জায়গা, হ্যাঁ এই জায়গাগুলো দেখলাম, এখন আমরা চলো একটা ম্যাথ প্রবলেম করে ফেলি। এই ম্যাথ প্রবলেমটা একটু তুলে ফেলো, এতক্ষণ পর্যন্ত যা পড়েছি কিছুই তোলা লাগে নাই, কারণ আমি সাইড দিয়ে দিব। এই ম্যাথ প্রবলেমটা একটু তুলে ফেলো, দেন আমরা এই ম্যাথ প্রবলেমটা নিয়ে দেখবো যে আমাদের মাত্র যে ফর্মুলাটা শিখছি সেটা কিভাবে কাজে লাগানো যায়। এটা একটা প্রয়োগের, একটু তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, এতক্ষণ পর্যন্ত খাতায় কিছু তোলা লাগেনি, এখন তুলো। পানির ত্রৈধবিন্দুতে কোনো রোধ থার্মোমিটারের রোধ 10 ওহম, যখন রোধ 20 ওহম হয় তখন তাপমাত্রা কত? আবার বলি, লিখে ফেলো, একটু লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, খাতা কলম ক্যালকুলেটর আমার ক্লাসে মাস্ট, খাতা কলম ক্যালকুলেটর আমার ক্লাসে মাস্ট। কেন? কারণ ক্যালকুলেটর করে করে দেখতে হবে, ঠিক আছে। যদি আমার কাছে খালি শুয়ে বসে দেখো এবং ক্যালকুলেটর না চাপো, তাহলে কিন্তু তোমার মনে থাকবে না, কারণ তোমরা এইচএসসি দিবা বা অ্যাডমিশন দিবা হয়তো আজকে থেকে 1 বছর পরে বা 1.5 বছর পরে, তখন কি মনে থাকবে এই জিনিসগুলো? কমপ্লিটলি না, মনেই থাকবে না। অ্যান্ড এই ক্লাসটাকে তুমি খুঁজে আবার দেখবা ফেসবুক থেকে স্ক্রল করে করে, এটাও না। ওয়েব অ্যাপ ইজি করে দিছি, বাট ওয়েব অ্যাপেও দেখা মনে হয় না হবে, কিন্তু খাতায় লিখে লেখাটা থাকবে, লেখাটা থাকলে তোমার জিনিসটা মনে থাকবে। আচ্ছা ফাইন, পানির ত্রৈধবিন্দুতে কোনো রোধ থার্মোমিটারের রোধ 10 ওহম, কি বলা আছে? ত্রৈধবিন্দুতে মাপছে, রোধ থার্মোমিটার দিয়ে মাপছে, যেই মান পাইছে এটা কিসের মান? এক্স এর মান না? রোধ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্মকে রোধ নিজে, তাহলে এটা আমার কি? এটা আমার এক্সটিআর দেওয়া আছে, এক্সটিআর দেওয়া আছে। যখন রোধ বিষম, কখন জানি না, ধরো কোন একটা বডিতে লাগাইছে, তার বাসার বিড়ালের গায়ে লাগাইছে বা কিছু একটার গায়ে লাগাইছে, লাগানোর পরে সে রোধ পাইছে কত? 20 ওহম। দ্যাট মিনস এই বিষমটা হচ্ছে নির্ণেয় তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, নির্ণেয় তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। কারণ দেখো এই 20 ওহম যখন হয় তখন তাপমাত্রা কত, সেই তাপমাত্রা জানতে চাই, টি জানতে চাই, টি জানতে চাইছে। সো একটু আগে আমরা ফর্মুলা দেখছি, এটা কিন্তু স্মার্ট হইলে আমার আর করে দেওয়া নাই, যে অনেকে অ্যান্সার দিয়ে দিছে, থ্যাংক ইউ ইভান সরকার অ্যান্সার দিয়ে দিছে, ইভান সরকার আমার এখানে অ্যান্সার দিয়ে দিছে। তো স্মার্ট হইলে এটা কিন্তু আর করারই কথা না, ঠিক আছে। তো যাই হোক, তারপর আমি করে দিই টি ইকুয়াল টু এক্স বাই এক্স টি আর ইন্টু 273.16। এক্স এর জায়গায় ভ্যালু বসাবো, এক্স এর জায়গায় আমি ভ্যালু বসাই দিব, এক্স এর জায়গায় আমার ভ্যালু কত? 20 জন্য বের করতে বলছে, এক্স টি আর জায়গায় ভ্যালু বসাবো 10 আর গুণ দিব 273.16। এই ম্যাথগুলোর জন্য কিন্তু ক্যালকুলেটরও লাগে না। কেন ক্যালকুলেটর লাগে না? কারণ এই যে দেখো 20 দুগুণে 20 আর 10 2, 2 দিয়ে গুণ দিয়ে দিবা 16.232, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, মানে 1 যোগ হবে 2 দুগুণে 4, 4 একে 2 দুগুণে 4, 4 একে 5, 7 দুগুণে 14, 1 আসছিল, 2 দুগুণে 4, 4 এর সাথে 1 যোগ হয়েছে, 4 একে 5, 546.32 কেলভিন। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে সেই ম্যাথ যেগুলো ডিইউ এগুলোতে আসে, ডিইউ বা এই জিনিসগুলোতে আসে এই ম্যাথগুলো। কেন? কারণ এই ম্যাথগুলোতে ক্যালকুলেটর লাগে না, মুখে মুখে করা যায়, ঠিক আছে। 546.32 কেলভিন, এটা হচ্ছে কি আমার অ্যান্সার এই ম্যাথের। তাহলে এই ম্যাথটা আশা করি আমরা সবাই বুঝছি, এক লাইনের ম্যাথ, এমসিকিউ টাইপের ম্যাথ একটা করছি। এই ম্যাথগুলো কিন্তু স্টিল এইচএসসিতে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আসতে পারে, তাহলে আমরা এই ম্যাথটাই লিখছি। একটু আগে আমি কিন্তু সবসময় বলে রাখি, আমার ক্লাস যেহেতু প্রথম অনেকেই করতেছো, আমি লিখে একবার করাবো, তারপরে সোয়াইপ করে আমি টাইপ করা একটা ভার্সন থাকবে, সেটাও থাকবে। কেন? কারণ টাইপ করা ভার্সনটা ওই ভার্সন, সেটা তোমরা পেতে যাবো আমার থেকে। সো দ্যাট তোমরা যেন একটা আমার সাথে লিখে, আমি ছাত্র হিসেবে করলে কিভাবে করাইতাম সেটা হচ্ছে লিখে পাবা, অ্যান্ড ফাইনালি একটা টাইপড ভার্সনও পাবা। সো আমরা টাইপ ভার্সনে নিয়ে নিলাম, ওকে ফাইন, ঠিক আছে। আমার 546.32 কেলভিন, ওকে। এবার চলে আসবো আমার দ্বি স্থির বিন্দু নীতি। আমরা তাহলে এক স্থির বিন্দু নীতির ম্যাথটা আশা করি সবাই বুঝছি, এটাও কিন্তু এক স্থির বিন্দু নীতি থার্মোমিটারটা প্রয়োগ, ঠিক আছে। দ্বি স্থির বিন্দু নীতিটার মধ্যে আদর্শ ধরা হবে কয়টা তাপমাত্রাকে? 2টা তাপমাত্রাকে। এখনকার যে 2টা তাপমাত্রা নিয়ে আলোচনা করবো, এই 2টা তাপমাত্রা ছোটবেলা থেকে, অনেক আগে থেকে, ক্লাস 6-7 থেকে তোমরা জানো, সেটা হচ্ছে কি? পানির গলনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক।
বিশুদ্ধ পানির গলনাঙ্ক, বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক, যেই দুইটা তাপমাত্রাকে আদর্শ ধরবো দ্বি স্থির বিন্দু নিতে, যেমন দ্বি স্থির বিন্দু নিতে মানে দুইটা আদর্শ সমান, ওই যে মৃত গাছ আর ক্রিসমাস ট্রি এর মতন। সো এখন যেই দুইটা তাপমাত্রা আছে ওই দুইটা তাপমাত্রা কে কে, একটা হচ্ছে পানির গলনাঙ্ক, একটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ককে এখানে আদর করে অনেকগুলো নামে ডাকি, এখানে আদর করে গলনাঙ্ক স্ফুটনাঙ্ককে অনেকগুলো আলাদা আলাদা নামে ডাকি। নিম্ন স্থির বিন্দু বলতে পারি, ওকে ওকে বরফ বিন্দু বলতে পারি, যাই বলি না কেন সে আসলে কে, সে আসলে হচ্ছে আমাদের সেই চেনা পরিচিত গলনাঙ্ক। অ্যান্ড ঊর্ধ্বস্থির বিন্দু, ঊর্ধ্বস্থির বিন্দুকে আমাদের সেই চেনা পরিচিত স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক ওকে ওকে আদর করে আরো নামে ডাকা যায় না, হ্যাঁ আরো নামে ডাকা যায়। ওকে ওকে আমরা স্টিম বিন্দু বলি, ওকে আমরা স্টিম বিন্দু বলি, স্টিম বিন্দু, বাষ্প বিন্দু বা স্ফুটনাঙ্ক, যাহাই বলি জিনিস একই, জিনিস একই। এটার সংজ্ঞাগুলোতে যদি আসি, অনেকেই ভুল করি, যদি বলে গলনাঙ্কের সংজ্ঞা দাও তাহলে বলবা, বলে অনেকেই যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি থেকে বিশুদ্ধ বা বিশুদ্ধ বরফ গলে বিশুদ্ধ পানি হয় সেটাকে গলনাঙ্ক বলে। গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় গলে, এইভাবে বললে আসলে একটা পয়েন্ট মিস যায়, ভুল যে তা না, এরকম মিস যায়। বলা উচিত এভাবে, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ থেকে বিশুদ্ধ পানি, আবার বিশুদ্ধ পানি থেকে বিশুদ্ধ বরফ, আবার বিশুদ্ধ বরফ থেকে বিশুদ্ধ পানি, উভয়ই সম্ভব হয়, সেই তাপমাত্রাটা কি আমরা বলবো গলনাঙ্ক। এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বর্ডার। ধরো বাংলাদেশ এপাশে, ইন্ডিয়া এপাশে, এইটা হচ্ছে বর্ডারের সেই দেয়ালটা বা সেই তার কাটা জায়গাটা। অ্যান্ড ওইটা ডানে গেলেই বাংলাদেশ, ওইটার বামে গেলেই ইন্ডিয়া, একদম এক্স্যাক্টলি ওইটা কিন্তু বাংলাদেশও না ইন্ডিয়াও না, এভাবে বলা যেতে পারে, তাই না? এটা হচ্ছে একদম বর্ডার, এটা বলতে গেলে দুইজনেরই, আবার বলতে গেলে কারোই না, ঠিক আছে? সো ডানে গেলে বাংলাদেশ, বামে গেলে ইন্ডিয়া। তেমনি গলনাঙ্কের থেকে তাপমাত্রা একটু বাড়াইবা পানি হয়ে যাবে, একটু কমাইবা কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। অ্যান্ড গলনাঙ্ক হচ্ছে তাদের সেই ট্রানজিশন পয়েন্ট, একদম ট্রানজিশন পয়েন্টটা, ঠিক আছে? তেমনিভাবে স্ফুটনাঙ্ককেও যে তাপমাত্রায়, বিশুদ্ধ কথাটার গুরুত্ব কিন্তু এখানে অসামান্য, বিশুদ্ধ কথাটা অবশ্যই দিবা, বিশুদ্ধ পানি থেকে বিশুদ্ধ বাষ্প অথবা বিশুদ্ধ বাষ্প থেকে বিশুদ্ধ পানি, এই দুটো বোঝানোর জন্য আমি এই ডাবল অ্যারোটা দিছি, ঠিক আছে? ওকে, তাহলে সেইগুলোকে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু বলবো। সো আমরা এই জায়গাটার মধ্যে ফিগার দেখতে পাচ্ছি দুইটা, এটা হচ্ছে আমার গলনাঙ্ক, পানি বরফ গলতেছে গলার মুহূর্তটা, বা পানি জমে বরফ হচ্ছে সেই মুহূর্তটা। এখানে যদি আমি থার্মোমিটার ডুবাই, যেই মানটা আমি পাবো সেই মানটাকে বলবো গলনাঙ্ক। এইখানে যদি আমি থার্মোমিটার ডুবাই, পানি বয়েল হচ্ছে, যেই মানটা আমি পাবো সেটাকে আমি বলবো কি, স্ফুটনাঙ্ক, ঠিক আছে? সো আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের দুইটা আলাদা আলাদা ফিগারও দেখে নিলাম। এখানে ডুবাই যেই মান পাবো সেটা হচ্ছে গলনাঙ্ক, এখানে ডুবাই যেই মানটা পাবো সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এইখানে আমি থার্মোমিটার ডুবাইলাম, তোমার বানানো থার্মোমিটার, ওই যে বিভিন্ন আমরা বানাইতে পারি, এখন তো আমরা ব্যবসা করতে পারবো, রাইট? থার্মোমিটার বানাই। তো আমরা যদি আমাদের থার্মোমিটার বানাই, আমাদের থার্মোমিটার যদি এখানে বসাই, এখানে তো সে দেখো একটা হাইট উঠবে, এখানে সে কি আরেকটা হাইট উঠবে না? এখানে দেখো সে একটা হাইট উঠে আছে, এতটুকু হাইট, অন্য কালার দিয়ে দিই, এখানে সে দেখো, এখানে সে দেখো একটা হাইট উঠে আছে, একটা হাইট উঠে আছে, একটা আলাদা হাইট উঠে আছে। আবার এইখানে দেখো সে অনেক বড় একটা হাইট উঠে আছে, অনেক বড় একটা হাইট উঠে আছে। তো এই যে এই জায়গাটাতে অনেক বড় একটা হাইট যে উঠে আছে, এই জায়গায় যে হাইটটা উঠে আছে, যেই দৈর্ঘ্যের মানটা, সেটাকে আমরা নাম দিতে পারি এক্স স্টিম, এক্স স্টিম। এইখানে যে হাইটটা সে উঠে আছে, এই হাইটটা বা এই দৈর্ঘ্যটার আমরা নাম দিতে পারি এক্স আইস, এক্স আইস। তাহলে এক্স স্টিম কি, এক্স আইস কি, এটা কি বুঝছো? এক্স স্টিম হচ্ছে গলনাঙ্কে থাকা অবস্থায় বরফের উপরে আমাদের বানানো থার্মোমিটার বা ডিগ্রি সেলসিয়াসের বানানো থার্মোমিটার, বা যার বানানো থার্মোমিটারই হোক না কেন, যেই থার্মোমিটারই হোক না কেন, পারদ হোক, রোদ হোক, যেই থার্মোমিটার হোক না কেন, এইটা লাগানোর ফলে আমরা যেই তাপমাত্রিক ধর্ম পাবো, আমরা পারদ থার্মোমিটার বসেছি তাহলে আমরা মাপবো কাকে, তাপমাত্রিক ধর্ম হিসেবে দৈর্ঘ্যকে। রোদ থার্মোমিটার বসাইলে আমরা কাকে মাপতাম, রোদকে। যেই থার্মোমিটার বসাইতাম সেইটাকেই আমরা মাপতাম। থার্মোকাপল বসাইলে আমরা মাপতাম কাকে, ভোল্টেজকে। বুয়েটে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ফিজিক্স ল্যাবে আমাদেরকে ল্যাবের একটা টাস্কই ছিল, এক উইকের টাস্কই ছিল থার্মোকাপল থার্মোমিটার বানানো, থার্মোকাপল থার্মোমিটারটা বানানো। অর্থাৎ আমরা ভোল্টেজ মাপতাম, ভোল্টেজ মাপে আমরা বলতাম আচ্ছা ভোল্টেজ এত, তাপমাত্রা এত, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু তোমরাও সামনে এক্সপ্লোর করবা ইনশাল্লাহ। যাই হোক, তো এখানে আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে আমার এক্স আইস, পারদ থার্মোমিটার দৈর্ঘ্যের যে মানটা পাবো সেটা হচ্ছে এক্স আইস, এখানে দৈর্ঘ্যের যে মানটা পাবো সেটা হচ্ছে আমার কি, এক্স স্টিম। আর এখানকার যে তাপমাত্রাটা কি, টি আইস। আর এইখানকার যে তাপমাত্রাটাকে বলবো টি স্টিম, টি স্টিম। মানে নিম্ন স্থির বিন্দু বা গলনাঙ্ক, ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্ফুটনাঙ্ক। নিম্ন স্থির বিন্দুতে তাপমিতিক ধর্মের মান, ঊর্ধ্ব স্থির বিন্দুতে তাপমিতিক ধর্মের মান। তাহলে চলকগুলো আমরা মোটামুটি এখানে শিখে ফেললাম। টি স্টিম কি, টি আইস কি, এক্স স্টিম কি, এক্স আইস কি। ওকে ফাইন।
এবার আসি কয়েকটা স্টিম আর আইসের ভ্যালু আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। কয়েকটা স্টিম আর আইসের ভ্যালু কি করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। কয়েকটা স্টিম আর আইসের ভ্যালু আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি, ডিগ্রি সেলসিয়াসে টি আইসের ভ্যালু 0, টি স্টিমের ভ্যালু 100। এটা আমরা সবাই জানি মোটামুটি কম বেশি। গলনাঙ্ক 0 ডিগ্রি, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্পীভূত হয়, 0 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ গলে। ফারেনহাইটের ক্ষেত্রে এই ভ্যালুটা 32,212, কেলভিনের ক্ষেত্রে এই ভ্যালুটা 273, 373। ঠিক আছে, আমরা আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই এটা মনে থাকে, কিন্তু এটা ভুলে যাই। ভুলবা না এখন থেকে। 32,212 আমার সাথে মুখস্থ করো। ডিগ্রি ফারেনহাইটে নিম্ন স্থির বিন্দুর মান 32, ঊর্ধ্ব স্থির বিন্দুর মান 212। ডিগ্রি ফারেনহাইটে 32,212, 32,212, 32,212, 32,212। আশা করি এখন থেকে ভুলবা না। তো এই ভ্যালু দুইটা আমাদের একটু মুখস্থ করে ফেললে ভালো, আমাদের পরীক্ষায় এই জিনিস দুইটা কাজে লাগে। ফাইন, এবার আমরা চলে আসি একটা এখানে রাশি। এই জিনিসগুলো লিখে ফেলো ভাইয়া, এই টেবিলটা একটু তুলে ফেলো খাতায়, এই টেবিলটা একটু তুলে ফেলো খাতায়। এই যে সূত্র দুইটা দাগাইলাম ভাইয়া, মৌলিক ব্যবধান, এই সূত্রটা একটু লিখে ফেলো। মৌলিক ব্যবধান কি? মৌলিক ব্যবধান হচ্ছে খুব সহজ হিসাব, ঊর্ধ্ব স্থিরবিন্দু আর নিম্ন স্থিরবিন্দুর ব্যবধানকে আমরা বলবো মৌলিক ব্যবধান। ঊর্ধ্ব স্থিরবিন্দু আর নিম্ন স্থিরবিন্দুর ব্যবধানকে আমরা বলবো মৌলিক ব্যবধান। ঊর্ধ্ব স্থিরবিন্দু নিম্ন স্থিরবিন্দুর ব্যবধানকে আমরা বলবো মৌলিক ব্যবধান। চলো তো একটু মুখে মুখে করে ফেলি। এই জায়গায় মৌলিক ব্যবধান কত? 100 - 0, 100 - 0। এখানে মৌলিক ব্যবধান 100। এটার মৌলিক ব্যবধান কত? 32 - 212 - 32 মানে কত? 180। এখানে মৌলিক ব্যবধান কত? 373 - 273 মানে কত? 100। মানে কত? 100। তাহলে মৌলিক ব্যবধানগুলো আমরা শিখে ফেললাম। ঠিক আছে, মৌলিক ব্যবধানগুলো আমাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? কোন কোন ম্যাথ আমরা করব যেখানে আমাদের ম্যাথে সরাসরি টি আইস দেওয়া থাকবে না, টি স্টিম দেওয়া থাকবে না, বলা থাকবে মৌলিক ব্যবধান এত। কাল্পনিক একটা স্কেল, সারা জীবন যে আমরা এই তিনটা স্কেল দিয়ে ম্যাথ করবো তা না। দেখবা কত রকমের ম্যাথ করি, ত্রুটিপূর্ণ স্কেল, কাল্পনিক স্কেল, রয়মার স্কেল, রেডন স্কেল, আরো অনেক ধরনের আমরা স্কেল দিয়ে আলাদা আলাদা করে ম্যাথ করব। সো আমরা মৌলিক ব্যবধানের সূত্রটা তাই মাথায় রাখতে হবে, কারণ আমরা মুখস্থ করতেছি এই তিনটা থার্মোমিটারের টি আইস আর টি স্টিমের মান, কিন্তু আরো থার্মোমিটার থাকতে পারে যেগুলোর জন্য আমার মৌলিক ব্যবধান দেওয়া থাকতে পারে, যেন আমি মৌলিক ব্যবধান দিলে ভয় না পেয়ে যাই। আমি যেন বুঝি ও আচ্ছা টি স্টিম আর টি আইস দেওয়া আছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আশা করি এই দুইটা জিনিস তোমাদের লেখা হয়েছে, এই লাইনটা অ্যান্ড এই টেবিলটা, এই লাইনটা অ্যান্ড টেবিলটা। আরো 5 সেকেন্ড দিলাম, লিখে ফেলো। আরো 5 সেকেন্ড দিলাম, লিখে ফেলো এটা আর এটা। দেখি কমেন্টে কি অবস্থা। ওকে ফাইন, তাহলে এই জিনিসগুলো কিন্তু, এই যা যাই পড়াইলাম এই জিনিসগুলো কিন্তু সবগুলোই কাজে লাগবে। এখন থেকে আমাদের অ্যাকচুয়ালি এটার আরো দুইটা পেজ আছে, এই দুইটা পেজের পর অ্যাকচুয়ালি আমাদের মজার জিনিসগুলো শুরু। আজকের ক্লাসটা একটু বেসিক ধর্মী, পরের ক্লাসগুলো একদম ম্যাথ ধর্মী ক্লাস করাইতে মজা অ্যান্ড করতেও মজা। সো এই জিনিসগুলো না পড়লে আবার ওইগুলো কিছুই বুঝবা না। অ্যান্ড এই জিনিসগুলো করে ফেলা কিন্তু তুমি, আমি বলতে পারি যে তোমরা অনেকগুলো নাম্বারের দ্বার প্রান্তে ইনশাল্লাহ চলে যাবা, কারণ এই জিনিসগুলো ওইভাবেই পড়ানোর চেষ্টা করতেছি যেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট হোক বা এইচএসসি হোক, যে কোনো জায়গায় আর সমস্যা না হয়। ওকে ফাইন, এবার আমরা চলে আসি, আমরা তাপমিতিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা ধরে, তাপমিতিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা ধরে কি ফর্মুলা দাঁড় করাইছিলাম একটু আগে। এখন সেম ভাবে ভাইয়া, সেম ভাবে এখন তাপমিতিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক তাপমাত্রার পরিবর্তন, এটা চেঞ্জ নিয়ে। আগেরটা ছিল কি, তাপমাত্রা বাড়াইলে তাপমিতিক ধর্ম বাড়ে। এখন হচ্ছে তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াইলে 10 ডিগ্রি পরিবর্তন করলে তাপমিতিক ধর্মের এত সেন্টিমিটার পরিবর্তন হয়, যদি তাপমাত্রা 100 ডিগ্রি বাড়াইলে তাপমিতিক ধর্মের আগেরটা মাল্টিপ্লাইড বাই 10, মানে ওইটা 10 টাইম। যেমন তাপমাত্রা আগে বাড়াইছি 10 ডিগ্রি, যতটুকু তাপমিতিক ধর্মের পরিবর্তন হয়েছিল, তাপমাত্রা এখন বাড়াইছি 100 ডিগ্রি, আগের চেয়ে 10 গুণ, তাহলে তাপমিতিক ধর্মের আগের চেয়ে 10 গুণ পরিবর্তন হবে। দ্যাট মিনস কি, তাদের পরিবর্তনগুলো পরস্পর সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। এক্স দিয়ে আমরা কি বুঝছিলাম? তাপমিতিক ধর্ম। টি দিয়ে আমরা কি বুঝছিলাম? তাপমাত্রা। ডি এক্স দিয়ে কি বুঝছিলাম? ডিফারেন্স ইন এক্স, দ্যাট মিনস তাপমিতিক ধর্মের পরিবর্তন। ডিটি দিয়ে কি বুঝতেছি? ডিফারেন্স ইন টি, দ্যাট মিনস তাপমাত্রার পরিবর্তন। এই দুইটা পরস্পর সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, এটা পরীক্ষিত। এগুলো কি এক্সপেরিমেন্টাল? বলতে ভাই এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এগুলো এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্ট করে করে বিজ্ঞানীরা এই সম্পর্কগুলো দাঁড় করাইছে। সো এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে ডি এক্স সমানুপাতিক ডিটি আমরা লিখতে পারি। আমরা একটু আগেই দেখছি নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রাকে টি আইস বলি, নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রায় তাপমাত্রিক ধর্মকে এক্স আইস বলি। ঊর্ধ্ব স্থির বিন্দুর তাপমাত্রাকে টি স্টিম বলি,
আর ওই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্মকে এক্সট্রিম বলি। একটু আগে দেখছিলাম না থার্মোমিটার ডুবাই ডুবাই। এখনো কি আমরা একটা কোভিড পেশেন্ট বা যে কারো একজনের তাপমাত্রা বের করতে চাই, যার তাপমাত্রা বের করতে চাই সেইটা ধরে নিলাম টি। আমার বানানো থার্মোমিটার দিয়ে যার তাপমাত্রা বের করতে চাই সেটা ধরে নিলাম টি। আমার বানানো থার্মোমিটারটা ওই লোকের বা ওই মানুষটার গায়ে লাগাইলে যেই তাপমাত্রিক ধর্মটা পাবো সেটাকে আমরা মানুষটার গায়ে লাগাইলাম, লাগাই আমি যেই রিডিংটা পেলাম যতটুকু হাইট, যত সেন্টিমিটার বা মিলিমিটার, সেটাকে আমরা বলতেছি কি এক্স। এই ক্ষেত্রে নির্ণেয় তাপমাত্রা আমার টি, আর ওই নির্ণেয় তাপমাত্রার বডিতে লাগানোর ফলে তাপমাত্রিক ধর্মের মান পাইছি এক্স। আমরা সূত্রটা কি লিখছি? পরিবর্তন সমানুপাতিক পরিবর্তন। পরিবর্তন কয়টা জিনিসের মধ্যে হয়? দুইটা জিনিসের মধ্যে পরিবর্তন হয়। তাহলে আমার এখানে কয়টা জিনিস আমি এখানে দেওয়া? একটা, দুইটা, তিনটা। আমার তাহলে কি দুইটা দুইটা নিয়ে কাজ করতে হবে। আমার কি করতে হবে? দুইটা দুইটা নিয়ে কাজ করতে হবে। আমি একবার করলাম কি এইটা আর এইটা নিয়ে কাজ করলাম। নির্ণেয় তাপমাত্রা আর নিম্ন স্থির বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য কত? এই যে তাপমাত্রার পার্থক্য ডিটি যেটা, সেটা কত? টি মাইনাস টি আইস। তাপমাত্রা টি, টি আইস। তাপমাত্রার পার্থক্য কত? টি মাইনাস টি আইস। তাপমাত্রিক ধর্মের পার্থক্য কত? এক্স মাইনাস এক্স আইস। এক্স মাইনাস এক্স আইস। এই সম্পর্কটাই ফালাই দিলাম এখানে, এই সম্পর্কটা এখানে প্রয়োগ করছি, আর কিচ্ছু করি না কিন্তু ভাইয়া। দুইটা জিনিস নিচ্ছি, কারণ পরিবর্তন তো দুইটা জিনিস নিয়ে করতে হয়, একাধারে তো তিনটা করতে পারবো না, দুইটা দুইটা করে নিয়ে করতে হবে। তো আমি একবার ওকে আর ওকে নিলাম। নির্ণেয় তাপমাত্রা আর নিম্ন স্থির বিন্দু। নির্ণেয় তাপমাত্রা টি, নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রা টি আইস, তাপমাত্রার পার্থক্য টি মাইনাস টি আইস। নির্ণেয় তাপমাত্রা তাপমাত্রিক ধর্ম এক্স, আর নিম্ন স্থির বিন্দুতে তাপমাত্রিক ধর্ম এক্স আইস, এক্স মাইনাস এক্স আইস। সমান সমান দিছি কি, এখানে একটা ধ্রুবক আসছে, ধ্রুবকটা হচ্ছে কি আমার কে। সমানুপাতিকের বদলে সমান সমান আর কে আসছে। এবার আসি আমরা আরেকবার এই ফর্মুলাটাই ব্যবহার করব। আরেকবার কোনটা ব্যবহার করব ভাইয়া? এটা ব্যবহার করব, এটাই আরেকবার ব্যবহার করব। এখন ব্যবহার করব ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দুর মধ্যে। ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দুর মধ্যে ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রা কত? টি স্টিম। ঊর্ধ্ব স্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু তাপমাত্রা কত? টি আইস। টি স্টিম মাইনাস টি আইস। ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য হচ্ছে টি স্টিম মাইনাস টি আইস। ঊর্ধ্ব স্থির বিন্দুতে তাপমাত্রিক ধর্ম কত? এক্স স্টিম। নিম্ন স্থির বিন্দুতে তাপমাত্রিক ধর্ম কত? এক্স আইস। তাহলে তাদের মধ্যে তাপমাত্রিক ধর্মেরও কি করলাম? পার্থক্যটা করলাম। পার্থক্য করে কি করলাম? সমানুপাতিক দিলাম। তাহলে এই দুইটা তাপমাত্রার পার্থক্য, এই দুইটার তাপমাত্রিক ধর্মের পার্থক্য পরস্পর সমানুপাতিক। সমান সমান দিলাম, একই ধ্রুবক আসলো। কেন একই ধ্রুবক ভাইয়া? আমি কি এই তিনোটা যখন মাপছি তিনটা ভিন্ন ভিন্ন থার্মোমিটার ইউজ করছি? না, একটা থার্মোমিটার ইউজ করছি। এক একটা থার্মোমিটারের জন্য এই ধ্রুবকগুলা ধ্রুবক হয়ে যায়, এই ধ্রুবকগুলা ফিক্সড হয়ে যায়। এই ধ্রুবকগুলা কি হয়ে যায়? ফিক্সড হয়ে যায়। তুমি আরেকটা থার্মোমিটার দিবা, আরেকটা কে আসবে, কিন্তু তোমার বানানো থার্মোমিটার এটা দিয়ে যদি তুমি তিনোটা কাজ করো, তিনোটা এক্স আইস এক্সট্রিম এক্স যদি একই থার্মোমিটার দিয়ে মাপা জিনিস হয়, তাহলে এই কে মাস্ট বি সেম হবে। একই থার্মোমিটার জন্য কে ধ্রুবক। এখানে একটা সম্পর্ক পাইছি ভাইয়া, এইখানে একটা সম্পর্ক পাইছি ভাইয়া। দুই নাম্বার সম্পর্ককে এক নাম্বার সম্পর্ক, সরি, এক নাম্বার সম্পর্ককে দুই নাম্বার সম্পর্কতে যদি ভাগ দিই, অর্থাৎ 1/2 যদি করি, 1/2 যদি করি, দেখো তো 1/2 যদি করি, এইটা ডিভাইড বাই এটা, তাহলে থাকবে কি? টি মাইনাস টি আইস ডিভাইড বাই টি স্টিম মাইনাস টি আইস। বাম পাশ গেল, সমান সমান ওই পাশে কি? কে আর কে কাটাকাটি, এক্স মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। দ্যাট মিনস আমি যেটা বলতে যাচ্ছি সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা। ভাগ দিলাম, এক নাম্বার সমীকরণে দুই নাম্বার সমীকরণে ভাগ দিলাম, এটা পাবো না এটা পাবো, মিলাই দেখো কে কে কাটাকাটি। কে এর মান আমাদের কি করা দরকার নেই, মনে রাখা দরকার নাই। আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সো এই ফর্মুলাটা আর আগের ফর্মুলাটার মধ্যে তফাৎ কি? আগে কোনটা শিখছি? আগে শিখছি এটা, t = x/xtr ইন্টু 273.16। এটা দিয়েও থার্মোমিটার বানানো যায়, এটা দিয়েও থার্মোমিটার বানানো যায়। এখানেও নির্ণয় জিনিস এটা, এখানেও নির্ণয় জিনিস এই টিটা। হ্যাঁ, এইটা হচ্ছে এক স্থির বিন্দু নীতির মাধ্যমে বানানো, এটা দ্বি স্থির বিন্দু নীতির মাধ্যমে বানানো। এটা মোর অ্যাকুরেট, বাট এটা কম্পারেটিভলি একটু লেস অ্যাকুরেট। এমন না যে খুব বেশি আহামরি পার্থক্য মানে আসবে, কিন্তু এইটা যেটা আছে আমাদের বাস্তব জীবনে যে থার্মোমিটারগুলো দেখতেছি ওইগুলো সবগুলো এই নীতিটাকে কাজে লাগায় বানানো হয়। এই নীতিটাকে কাজে লাগায় বানানো হয়। এই হাইটটা ওই হাইটটা, আমরা আগে একটা হাইটকে ফিক্স করতাম, ওইটার সাপেক্ষে মাপতাম, মানে এক্স টি আর যেটা ওইটাকে ফিক্স করতাম, ওইটার সাপেক্ষে মাপতাম। আর এটার মাধ্যমে কি দুইটা ফিক্স করা হয়, এক্স আইস আর এক্স টিম, ওই যে ঠিক দুইটা গাছের মাধ্যমে যে ওই লোকের অবস্থানটা মাপতেছে সেটার মতো। তাহলে এইটাও কিন্তু একই পারপাস একই। এটা হচ্ছে একটা উপায়, এটা আরেকটা উপায়। দুইটা মূল নীতি আমি বলছি, এক স্থির বিন্দুর নীতি আর দ্বি স্থির বিন্দু নীতি। এটা হচ্ছে এক স্থির বিন্দু নীতির মাধ্যমে পরিমাপ, দ্বি স্থির বিন্দু নীতির মাধ্যমে পরিমাপ। এইখানে তোমার ভ্যালু ইনপুট দিতে হইতো কি কি, বাস্তব জীবনে ভ্যালু ইনপুট দিতে এক্স আর এক্স টি আর এখানে তোমার ভ্যালু ইনপুট দিতে হবে কি, এক্স আইস
এক্স স্টিম আর এক্স, তিনোটা। কারণ তিনটা কেন, একটা তো নির্ণয় তাপমাত্রার জন্য, ওইটা উপরেও দিতে হইতো, আগে এক্স টি আর দিতে, এখন এক্স আইস আর এক্স স্টিম দিবা। এইটা কেন বেশি ইউজ করি, কারণ এটাতে কি চাপের লিমিটেশন আছে নাই, এটাতে তুমি কোন চাপে কাজ করো, এটাতে তুমি 1 ATM চাপে কাজ করো, আর এটা কোন চাপে কাজ করো, এটা তুমি কাজ করো কোন চাপে, 0.006 ATM, তাই না? তার মানে এইটা দিয়ে তুমি বাজারে বাণিজ্যিক স্কেল বানাইলে মানুষদের যদি বলো যে আপনি আমার বানানো থার্মোমিটার ইউজ করবেন, বরফের গায়ে লাগাবেন, সেই কি বাসা বাড়িতে 0.006 ATM চাপ ইউজ বানাইতে পারবে? পারবে না। তোমার হয়তো নিজের এটা করে নিতে হবে, কিন্তু এটা দিয়ে করা কোনো ব্যাপার? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো আমাদের স্বাভাবিক চাপেই হয়, স্বাভাবিক চাপে আমরা করতে পারি। সো এটা মোর ইউজড, এটা বেশি আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় ফর্মুলা তো লিখলাম ভাইয়া, এখন ফর্মুলার পরিচয়গুলো লিখে ফেলি। এই ফর্মুলাটা আর পরিচয়টা, এই দুটো জিনিস লিখো, এটা লাগবে না, এগুলা লাগবে না, নীলটা লাগবে না, এটা ডিরাইভেশন, এইটা লিখে ফেলো ভাই, এটা একটু লিখে ফেলো দ্রুত। অ্যান্ড আমি আরেকভাবে দেখাবো এই ফর্মুলাটা আসলে এইভাবে না চিন্তা করলেও আরেকভাবে চিন্তা করা যায়, সেটা আমি একটু দেখাবো দ্রুত করে, একটু পরে সেটা দ্রুত করে দেখাবো। সো এইটা একটু লিখে ফেলো, লিখা হইলে আমাকে বললো ভাইয়া লিখছি, এটা একটু লিখে ফেলো, লিখা হইলে আমাকে লিখছি বললো, লিখা হলে আমাকে বললো ভাইয়া লিখছি। লিখা হলে আমাকে বললো লিখছি। লিখা হইলে আমাকে বইল লিখছি। আচ্ছা, একজন প্রশ্ন করছো, মাইশা আজরা নিহা, টি মাইনাস টি আইসে টি আগে কেন লিখলাম, টি আইস আগে কেন না লিখলেও হবে, সমস্যা নেই, বাট আমরা প্রচলিতভাবে এইটাই ইউজ করি। মানে এটা তুমি বইপত্র, খাতা, পুস্তক, যে কোনো স্যারের বই, সব বইতে এটাই পাবা। সো এটা কমন প্র্যাকটিস দেখে এটা ইউজ করি। এমন না যে তুমি এইটা ছাড়া অন্যটা দিয়ে করলে ভিন্ন মান আসবে, একই মান নিয়ে আসবে, কিন্তু তখন তোমার নিজের বানানো ফর্মুলা হবে এটা। অ্যান্ড ওইটা যেটা প্রচলিত না ফর্মুলা দিয়ে ইউজ করলেও করা যাবে, কিন্তু ওইটা তোমার কি দেখাই নিতে হবে ওইটা কীভাবে, কারণ ওইটার সাথে ইউজ টু না আমরা সবাই। ওকে ওকে ফাইন, সবাই বলছো লিখছি। এইবার আমি একটু এইটাকেই ভিন্নভাবে দেখাবো, এই ফর্মুলাটাকে একটু ভিন্নভাবে দেখাবো। অ্যান্ড আমার ক্লাসগুলো একটু লম্বা হবে, সরি ফর দ্যাট, একটু বড় হবে। আমি সকালবেলা বলতেও ভুলে গেছি, স্ট্যাটাসে বলা উচিত ছিল যে একটু লম্বা হবে, খাওয়া দাওয়া করে নিও, এটার জন্য এক্সট্রিমলি সরি। বাট যারা যারা খাইতে যাবা, খেতে দেখো দরকার হইলে, আর না হলে পরে রেকর্ডেড দেখো, কিন্তু আমরা একটু কয়েকটা জিনিস শেষ করাই যাই, না হলে শান্তি লাগবে না। ওকে ফাইন, তাহলে দেখো এখানে কি আছে, তিনটা স্কেল, একটা, দুইটা, তিনটা, ডিগ্রি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। খেয়াল করে দেখো, ডিগ্রি সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই কথা, 32 ডিগ্রি ফারেনহাইট সেই একই কথা, 273 কেলভিন তাপমাত্রাটা সেই একই কথা। গলনাঙ্ক, পানির গলনাঙ্ক সেইটা কি ভিন্ন হয় স্কেল ভেদে? মান ভিন্ন হয়, কিন্তু অ্যাকচুয়াল তাপমাত্রা যেটা বা যেই উষ্ণতা, সেই উষ্ণতাটা কি ভিন্ন হয়? উষ্ণতা একই, নাম মান দিছি ভিন্ন ভিন্ন। এমন হয় না যে তোমার মা বাবা তোমাকে এক নামে ডাকে, তোমার বন্ধু বান্ধব তোমাকে এক নামে ডাকে, তোমার টিচাররা তোমাকে এক নামে ডাকে, ওই রকম হয়েছে ব্যাপারটা। যেমন আমার ক্ষেত্রে আমাকে অপার নামে ডাকে হচ্ছে বাসার মানুষেরা, আমার ভার্সিটিতে বা আমার ইয়াতে টিচাররা আমাকে নুয়েরি নামে ডাকে, আবার গ্রামের বাড়িতে আমাকে সাত্তার নামে ডাকে। সো আলটিমেটলি আমার নাম 3 জায়গায় দেখা যায় 3 রকম, কিন্তু আমি মানুষ কয়টা? একটা। সো আলটিমেটলি 0 ডিগ্রি সেলসিয়াস যেই উষ্ণতা, 32 ডিগ্রি ফারেনহাইট সেই একই উষ্ণতা, 273 কেলভিন সেই একই উষ্ণতা, 3 জন বিজ্ঞানী আদর করে 3টা মানে ডাকতেছে। ঠিক আছে, 3টা আলাদা মানে ডাকছে। তুমি নিজেও বিজ্ঞানী হয়ে তুমিও এটাকে আরেকটা মানে ডাকতে পারো, তোমারটা প্রচলিত না হলেও তুমিও তাকে একটা মান দিতে পারো আদর করে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো যে জিনিস কিন্তু একই, উষ্ণতাটা একই। আমার এই ভার্টিক্যাল স্কেল, ভার্টিক্যাল ওয়াই অক্ষটা উষ্ণতা রিপ্রেজেন্ট করবে, সেম উষ্ণতা, এটা সেম বরাবর দাগ কাটবে। যেমন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এইটার বরাবর গেলে 212 ডিগ্রি ফারেনহাইট, এটার বরাবর গেলে 373 কেলভিন তাপমাত্রা। দ্যাট মিনস একটা উষ্ণতা বরাবর আমার এই দাগটা কাজ করবে। এইভাবে আমি ম্যাথ করা শেখাবো তোমাদের একটু পরে, দেখবা খুবই ফাস্ট ম্যাথ করতে পারো তোমরা। অলরেডি এই সম্পর্কটা ছোটবেলায় সবাই শিখছো, C/5 = F-32/9। একটু আগে আমি কথা প্রসঙ্গে এটা বলছি, K - 273
বাই 5। এই ফর্মুলাটার মধ্যে কি করতে, ডিগ্রি সেলসিয়াসের একটা মান জানা থাকলে ওই মানটার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য ফারেনহাইট স্কেলের মান কত, ফারেনহাইট স্কেলের একটা মান জানা থাকলে ওই ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মানটার সমতুল্য কেলভিনের মান কত বের করতে। দ্যাট মিন্স তুমি অ্যাকচুয়ালি ধরো ডিগ্রি সেলসিয়াসের একটা মান যদি হয় 20, এটার সমতুল্য ফারেনহাইটের মানটা কত, এখানে মানটা কত, এইটা তুমি বের করতে কি এই ফর্মুলা দিয়ে, তাই না? এখন এটাই আমি তোমাদেরকে বের করে দেখাবো একটা গ্রাফের মাধ্যমে, এন্ড তোমরা এটাতে বুঝতেও পারবে, এন্ড সামনে আমরা যখন ম্যাথ করবো তখন ফর্মুলাও অনেক ক্ষেত্রে ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না, তুমি জাস্ট এইভাবেই করতে পারো। আমি দেখাবো তোমাদেরকে ধারাবাহিকভাবে। দেখো আমরা একটা গ্রাফ আঁকাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর ফারেনহাইট, এক্স অক্ষ বরাবর সেলসিয়াস, ওয়াই অক্ষ বরাবর ফারেনহাইট, এক্স অক্ষ বরাবর সেলসিয়াস, এক্স অক্ষে আমি সেলসিয়াসের মান পাবো 0 ডিগ্রি 32 ডিগ্রি ফারেনহাইট, যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তখন ফারেনহাইটে সেই মানটা কত, 32 ডিগ্রি, তাই না? তাহলে প্রথম পয়েন্টটা আমি একটু দিই, তার মানে শূন্য ঘর, এক্স অক্ষ বরাবর তো আমার শূন্য, তাই না, 0 ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর কত, 32 ঘর, তাহলে 32 ঘর উপরে উঠি, 32 ঘর, 0,32, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত, 0,32। এই পয়েন্টের স্থানাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য সমতুল্য ফারেনহাইটের মান কত, 212, তাহলে 100 ঘর ডানে যাব, গেলাম 100 ঘর ডানে, 212 ঘর উপরে উঠলাম 212 ঘর উপরে, এই যে 212 ঘর উপরে, 100 ঘর ডানে আমি লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। 100 এটার মান 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। 100 ঘর ডানে 212 ঘর উপরে, ধরো এই পয়েন্টটাতে আমি আসলাম, তাহলে লিখবো 212 লিখলাম। এখন এই দুইটা পয়েন্টকে আমি যোগ করে দিলাম, সরলরেখা হয়ে গেল না, একটা সরলরেখা। তোমরা সবাই আশা করি, আমার এখানে যারা ছাত্র আছো আশা করি সবাই ঢালের সূত্র জানো, 9-10 থেকে পড়ে আসা একটা জিনিস, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ঢাল ইকুয়াল টু কি, সরলরেখার ঢাল ইকুয়াল টু কি, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটাকে একবারে আমরা লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স, একবারে আমরা লিখতে পারি না ডেল ওয়াই বাই ডেল এক্স, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ঢালের সম্পর্ক লিখছি, আর কিছু না। তোমার কি দরকার, যে কোনো একটা মান 20 এর জন্য, ডিগ্রি সেলসিয়াসের যে কোনো একটা মান 20 এর জন্য সমতুল্য ফারেনহাইটের মানটা দরকার, ধরে নিলাম আমি এই যে এই পয়েন্টটার দরকার, রাইট, এই পয়েন্টটা তোমার দরকার। আমি একটা সূত্রই তোমাকে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো 20 ডিগ্রিটাকে আর 20 ডিগ্রি না লিখে আমি একটা সম্পর্ক দাঁড় করে, 20 ডিগ্রিটাকে আমি বলতেছি আমার ধরো সি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যেই ফারেনহাইটটা আসে, সেই ফারেনহাইটটাকে মানে সেই এফটাকে আমার দরকার, দ্যাট মিনস এইটা যদি সি কমা এফ পয়েন্ট হয়, কেন সি কমা এফ লিখলাম, কারণ সি ঘর ডানে গেলে যত ঘর উপরে উঠা হয় এই পয়েন্ট বরাবর, সি ঘর ডানে গেলাম, উপরে গেলাম, যে জায়গায় ছেদ করলো ওই বরাবর এফ কত, ওই এফটাই দরকার, এই এফটাই হবে আমার কি, সি এর সমতুল্য ফারেনহাইট, যেহেতু 100 এর সমতুল্য ফারেনহাইট 212, 0 এর সমতুল্য ফারেনহাইট 32, 0 ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য, এবং সি ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য ফারেনহাইট কত, এফ ডিগ্রি ফারেনহাইট, অ্যান্ড এফটাকে আমি বের করব। সো আমি কি করতেছি, ঢালের সূত্র ব্যবহার করছি। একটু খেয়াল করে রাখো ভাইয়ারা, একটা সরল রেখায় ঢাল তুমি যেইখানেই বের করো, তুমি এইখানে বের করো, বড় রেঞ্জ নিয়ে বের করো, ছোট রেঞ্জ নিয়ে বের করো, যেইভাবেই বের করো, কোটি দ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তরের জন্য তো দুইটা কোটি দরকার, দুইটা ভুজ দরকার, যেই দুইটা কোটি বা যেই দুইটা ভুজি নাও না কেন, এইটা অ্যান্ড এই পয়েন্ট আর এই পয়েন্ট নাও, এই পয়েন্ট বা এই পয়েন্ট নাও, এই পয়েন্ট নাও, যেই দুইটাই নাও না কেন, সবসময় ঢালের মান একটাই। সরল রেখায় যে কোনো দুইটা বিন্দু দিয়ে কোটি দ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর করো না কেন, ঢাল একটাই পাবা, ঢাল কি হবে না, ভিন্ন হবে না। তো আমার এখানে তিনটা পয়েন্ট আছে, অন্তর বা পার্থক্য করতে হলে কয়টা লাগে, 2টা পয়েন্ট লাগে। তো আমরা দুইটা এভাবে করব, একবার এক দুইজনের নিয়ে করব, আরেকবার আরেক দুইজনের, দুইবারই এই ঢাল বের করব। একবার আমি ঢাল বের করব কাদেরকে নিয়ে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা নিয়ে, এই দুইটা পয়েন্ট নিয়ে একবার আমি ঢাল বের করব। সো কোটি দ্বয়ের অন্তর মানে কি, এখানে কত আছে, f মাইনাস 32, দেখো ভাইয়ার লেখাটা বুঝো কিনা, কোটি দ্বয়ের অন্তর ডেল ওয়াই লিখছে, y2 মাইনাস y1, f মাইনাস 32, কোটি এখানে f, কোটি এখানে 32, f মাইনাস 32 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর কি, c মাইনাস 0 লিখলাম। একবার ঢালের সূত্র ফেললাম। এবার এটাতে আসি, 212
এবার এবার আমি আরেকটা পয়েন্ট নিয়ে কাজ করবো, এবার হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি, এটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, একবার আমি এই দুইটা পয়েন্ট নিয়ে ঢাল বের করছি, এবার এই দুইটা পয়েন্ট ফার্স্ট আর লাস্ট এই দুইটা পয়েন্ট নিয়ে ঢাল বের করবো। তাহলে এখানে কোটি কত 212, ভুজ কোটি কত এখানে 32, তাহলে 212 মাইনাস কত 32, এখানে ভুজ কত 100, কোটি কত 0, তাহলে 100 মাইনাস 0, 100 মাইনাস 0। তাহলে এই জায়গা থেকে খেয়াল করে দেখো, এই যে সম্পর্কটা আসছে না আমাদের, এই যে এটা এতটুকুটা আসছে না, এতটুকু একটু হিসাব টিসাব করি চলো। -0 আছে না, এটা তো কিছুই নাই, তাহলে f - 32 থাকবে। 212 - 32 কত 80, 180 না, এটা কত আসে, এটা 180, ভিন্ন কালার দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, এটা 180, এই দুটো বিয়োগ করলে কত আসে 180, নিচে কত 100, 180 আর 100 যদি কাটাকাটি করো, 20 দিয়ে ভাগ দিলে আর কি, এখানে পাবা 9, এখানে পাবা কত 5, 20 দিয়ে ভাগ দিছো, 100কে 20 দিয়ে ভাগ দিছো, 180কে 20 দিয়ে ভাগ দিছো, তাহলে 9 পাচ্ছ, 180 100কে 20 দিয়ে ভাগ দিলে 5 পাচ্ছ, 5 এখানে কি পাচ্ছ 5, এখানে পাচ্ছ কত 5। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আছে কি আমার f - 32 ডিভাইডেড বাই c ইকুয়াল টু 9/5, ইকুয়াল টু কত 9/5। এইটা কি যদি আমরা আলাদা করে লিখি, উল্টাই দিই মানে পার্থক্য করে দিই, মানে সিটাকে পাশে দিলাম, 9টাকে পাশে নিয়ে আসলাম, সিটাকে পাশে নিলাম, 9টাকে পাশে নিয়ে আসলাম, তাহলেই কি আমার এই জিনিসটা চলে আসে না, f - 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু c - 0, যেটা এটা লেখা লাগবে না, c/5। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাই আসলে কে, এটা না, এই সম্পর্কটাই আসলে কে, এটা, এই সম্পর্কটাই আসলে কে, এটা না, এটা। আমরা কিভাবে করছি, ঢাল দিয়ে করছি, তাহলে তোমরা এতদিন পর্যন্ত যেই সম্পর্কটা শিখছো, এটা আসলে কোথা থেকে আসছে, সরলরেখার সূত্র থেকেও এটা আমরা ডিরাইভ করতে পারি। সো এই সম্পর্কটারও রিজন আছে। এখন আমি তো এই দুইটা দেখাইলাম, তুমি একইভাবে আমি এই দুইটা স্কেল নিয়ে করছি না, তুমি এটা স্কেল নিয়ে করো, তাহলে তুমি এইটা আর এটা পাবা, যেই কোনো দুইটা স্কেল নিয়ে করো। আমি ডিগ্রি ফারেনহাইট বা এক্সেস ডিগ্রি সেলসিয়াস নিয়ে করছি, তাই আমি এই সম্পর্কটা পাইছি, এটা পাইছি। তুমি ডিগ্রি সেলসিয়াস আর ক্যালভিন নিয়ে করো, এইটা আর এটা পাবো। সো এইভাবে তুমি সম্পর্ক দাঁড় করাতে পারো। এন্ড মজার ব্যাপার কি জানো, একটু আগে যে আমরা একটা ফর্মুলা লিখছিলাম না, ওই ফর্মুলাটাও অ্যাকচুয়ালি এখান থেকে আসে, t - t ice ডিভাইডেড বাই t steam minus t ice equal to x minus x ice ডিভাইড বাই x steam minus x ice। এই যে সম্পর্কটা একটু আগে লিখছিলাম না আমরা, এই সম্পর্কটা একটু আগে এই সম্পর্কটা লিখলাম, এই সম্পর্কটাও কিন্তু সেম টু সেম এইভাবে দাঁড় করাইতে তুমি পারবা। কিভাবে, তখন তুমি শূন্যের জায়গায় ইউজ করবা টি আইস, 32-এর জায়গায় ইউজ করবা তুমি এক্স আইস, 100-র জায়গায় ইউজ করবা তুমি টি স্টিম, 212-র জায়গায় তুমি ইউজ করবা এক্স স্টিম, আর এইটার জায়গায় ইউজ করবা তুমি টি, আর এফ এর জায়গায় ইউজ করবে তুমি এক্স। এই সম্পর্কটাই তুমি পাবা, একটু আগে যেটা আমরা দাঁড় করাইলাম না বাংলা ভাষায় আলাদা আলাদা করে লিখে, এই সেম সম্পর্কটা, এই যে এই সম্পর্কটা কিন্তু তুমি এই সরল রেখা থেকেও পাবা। আজকে আমাদের যে নোট শেয়ারিং গ্রুপ আছে, সেই গ্রুপে আমাকে দেখাবা, যারাই এই গ্রাফের মাধ্যমে এই সূত্রটা ডিরাইভ করতে পারো, তারা এটা আমাকে করে দেখাবা। গ্রাফের মাধ্যমে এই সূত্রটা যারা ডিরাইভ করতে পারো, তারা আমাকে এটা একটা করে দেখাবা। সেম ভাবে ভাইয়া এই সূত্রটা ফেলবা, দেখবা যে এই জায়গায় মানগুলো বসে টি আইস এক্স আইস, টি স্টিম এক্স স্টিম, টি এক্স দিয়ে ঢালের সূত্র দুইবার ফেললেই এটা চলে আসবে। ঢালের সূত্র দুইবার ফেললেই কি চলে আসবে, এইটা চলে আসবে। এন্ড এইভাবেই কিন্তু আমরা এই সূত্রটা দাঁড় করাইতে পারি। তো এখন অনেক কথা বললাম ভাইয়া, এখন আমি তোমাদেরকে শর্টকাটে একটা দুইটা ম্যাথ দেখাবো। নেক্সট ক্লাসে আমরা পুরোটাই ম্যাথের উপরে করব। শর্টকাটে একটা জিনিস দেখাবো, তাহলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন ম্যাথ করবো এটা দিয়েই শেষ করবো ভাইয়া, আর বড় করবো না ক্লাস, কারণ আজকে ফার্স্ট ক্লাস, বেশি প্যারা দিলে তুমি বলবো ভাইয়া অনেক প্যারা দেয়। সো আমি একটা সম্পর্ক দিয়ে শেষ করবো, তারপরে আমি দেখাবো যে নেক্সট ক্লাসে আমাদের ম্যাথ করার স্ট্র্যাটেজিটা কি হবে। দ্রুত আমি একটা দেখাই। আমরা এই পর্যন্ত শিখছি আজকের ক্লাসে, এই জিনিসগুলো শিখছি, এই সম্পর্কটা শিখছি। এখন আমি ম্যাথ করার স্ট্র্যাটেজি দেখাবো। ম্যাথ করার জন্য তুমি যখন ম্যাথ করবা, তখন তুমি কি করবা, তখন তুমি স্কেল আঁকবা দুইটা। স্কেল আঁকার পরে সাপোজ ধরো কথার কথা তোমাকে বললে যেটা, যখন ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা 20, তখন ফারেনহাইটে তাপমাত্রা কত, এটা ধরো জানতে চাইলো। এটা একটা প্রশ্ন, বললো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যখন 20, তখন ফারেনহাইটের তাপমাত্রা কত, তখন তুমি এই ফারেনহাইটের তাপমাত্রাকে ধরে নিবা এক্স। যখন ম্যাথ করবা খুব ফাস্ট, সমান সমান দিবা, দুইটা দাগ টানবা, একবার 20 - 0
দেখো ভাইয়া কেমনে করি, 20 মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, 100 মাইনাস 0 কি করছি ভাইয়া, নির্ণেয় ডিভাইড বাই শেষ, মানে নিম্ন স্থিরবিন্দু ঊর্ধ্ব মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ডিরেক্ট লিখি আর কি, গ্রাফ থেকে একদম ডিরেক্ট লিখি, মানে এই দাগগুলা থেকে। একটু পরের ক্লাসে বুঝবা যে ভাইয়া কেন এভাবে করছি এন্ড এভাবে করলে কি লাভ, এটা আজকে ক্লাসে বুঝবা না। দেন পরেরটাতে চলে যাবো, পরেরটা তো সেম কাজ করবা, এক্স মাইনাস 32, এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, 212 মাইনাস 32, ঠিক আছে, 212 মাইনাস 32 এইভাবে যদি করো ডিরেক্টলি ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 সলভ করবে, এক লাইনের মধ্যে ম্যাথ হয়ে যাবে। আমি যখন অ্যাডমিশন টেস্টে করতাম আমি জাস্ট 2টা লাইন লিখতাম ম্যাথে, 2টা লাইন লিখলেই বুয়েট অ্যাডমিশন টেস্টে সাধারণত 10 এ 10 পাওয়া যায়। এইচএসসির জন্য তোমার আগে ফর্মুলা লেখা লাগবে, ওই যে ওইটা টি মাইনাস টিএস এর ফর্মুলা দেখে করা লাগবে, কিন্তু অ্যাডমিশনের জন্য আমি বলে দিলাম আমি জাস্ট 2টা লাইন লিখে এই ম্যাথগুলো করতাম এটা আঁকার পর। সো এই জিনিসটা আমি দেখাবো কিভাবে ভাইয়া এরপরে আর হিসাব না করে ডিরেক্ট এক্স আনতাম, কিভাবে ভাইয়া এই জিনিসটা লিখছি, পরের ক্লাসে আরো বেটার বুঝতে পারবা। সো আমি যে জিনিসটা বললাম আবার একটু দেখাই দিই, তাহলে তোমাদের টেকনিকটা আজকে শিখলা, পরের ক্লাসে শিখবা যে কেন টেকনিক আছে, মাহাত্মটা পরের ক্লাসে শিখবা। টেকনিকের যে কোনো একটা মান দেওয়া আছে 30 বা 40 বা যে কোনো একটা মান দেওয়া আছে 40, এটার জন্য বরাবর আমার ফারেনহাইটের মান বের করতে হবে, যেটা বের করতে হবে বরাবরে সেটাকে আমরা এক্স ধরবো, এক্স ধরলাম সমান সমান দিব, সমান সমান দিয়ে আমি এরকম ভাবে করবো, ধরো এক্স বের করবো তাই না, তো আমি এখানে করবো যেটা 40 মাইনাস এই যে মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, 100 মাইনাস 0 ইকুয়াল, এবার এটাতে আসি এক্স মাইনাস 32, এক্স মাইনাস 32 ডিভাইড বাই 212 মাইনাস 32। সো আমার ওইটা আঁকা হয়ে গেলে দেখবা যে অনেকগুলো ম্যাথে এইভাবে ডিরেক্টলি সুবিধা পাওয়া যায়। দেন 1 সমীকরণ 51 ক্যালকুলেটরে করবো, এইখান থেকে লাইনটা আসবে ক্যালকুলেটরে কিভাবে করতে হয় ভাইয়া আজকে একটা ভিডিও ড্রপ করে দিব তোমাদের গ্রুপে, সো দ্যাট তোমরা বুঝতে পারবা যে 1 সমীকরণ 51 এর ভিডিওগুলো ভাইয়া কি বুঝাইছে, এখান থেকে ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলবো। তাহলে আজকের ক্লাসে আমরা টেকনিক পর্যন্ত দেখলাম, পরের ক্লাসে আমরা অনেক ম্যাথ করবো, আজকের ক্লাসে জাস্ট টেকনিক পর্যন্তই আমরা আলোচনা করছি, পরের ক্লাসটা কিন্তু শুরুই হবে ম্যাথ দিয়ে। সো আজকে ধন্যবাদ সবাইকে, অ্যান্ড অনেকেই যুক্ত হতে পারছো, অনেকেই যুক্ত হতে পারো নাই আসলে আজকের ক্লাসে সেই বৃষ্টির কারণে, বাট যারা যারা যুক্ত হতে পারো নাই তারা আজকের ক্লাসটা ভালো করে দেখে নিবা। নেক্সট ক্লাসটা কিন্তু 1 উইক ঘুরে আসবে, 1 উইক ঘুরে আসলে কিন্তু অনেক কিছুই ভুলে যাবা। সো অবশ্যই নেক্সট ক্লাসে দেখে নিবা, অ্যান্ড আমি আরও কয়েকটা ভিডিও ড্রপ করবো, পিডিএফটাও দিয়ে দিব এই আজকের লেকচার স্লাইডটা। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। অ্যান্ড অ্যাসাইনমেন্ট যেগুলোই থাকতেছে বা যেই জিনিসগুলোই থাকতেছে এগুলো সব ভালো করে করার চেষ্টা করবো, তাহলে ইনশাল্লাহ যদি ভালো করে পড়তে পারো তোমাদের ফিজিক্স নিয়ে কোনো চিন্তাই থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।